আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু ফিল্ড সায়েন্স। তো আমি তোমাদের সাথে আছি শাহাদাত নাইম ভাইয়া, পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কোষ বিভাজন অধ্যায়টি নিয়ে। তো কোষ বিভাজন অধ্যায়টিতে আমরা তোমাদের সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করাবো। তো ভাইয়ের সাথে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইনশাল্লাহ পুরো চ্যাপ্টারটি সম্পর্কে একটা বিস্তারিত ক্লিস্টার ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো তোমাদের যে এই অধ্যায়টি আছে, অধ্যায়টির ক্ষেত্রে আমরা শুরুতে দেখব যে এই অধ্যায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে প্রতি বছর মানে পরীক্ষায় প্রশ্ন আসে, হ্যাঁ, বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, এগুলো আগে দেখব যে দেখি তো টপিকগুলো কী কী আছে। তো এখানে দেখো যে প্রথমেই যে টপিকটা আছে এটা হচ্ছে কি কোষ বিভাজন। এই টপিকটা হচ্ছে কি এখানে দেখো তো, এটা হচ্ছে কি কোষ বিভাজন এবং কোষ বিভাজনের প্রকারভেদ। তো কোষ বিভাজন কত ধরনের কোষ বিভাজন আছে, তোমাদের বইয়ে কোষ বিভাজন আলোচনা করছে দুই ধরনের, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে কি মিওসিস কোষ বিভাজন। তো মাইটোসিস কোষ বিভাজনের এখানে সংজ্ঞাটা লাগতে পারে এবং মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা। এবার প্রকারভেদ বলতে গেলে এগুলোই, হ্যাঁ, যে কোষ বিভাজন কত প্রকার। তো হচ্ছে তোমাদের বইয়ে হচ্ছে দুই প্রকার বলা হচ্ছে, তো তিন প্রকার মূলত হচ্ছে কোষ বিভাজন, ঠিক আছে। তো যদি আসে যে কত ধরনের কত প্রকার, তাহলে হচ্ছে তিন প্রকার লিখবা কি কি, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এগুলো হচ্ছে ভাই লিখে দিব, ঠিক আছে। আমি হচ্ছে এগুলা বলার পরে পুরো চ্যাপ্টারটা নিয়ে একটা কি মানে হচ্ছে মানে ছোটো করে একটা রিভাইজ দেবো পুরো চ্যাপ্টারটা, তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিসে ঢুকবো। তো তারপরে আছে কি মাইটোসিসের যে পর্যায়সমূহ, মাইটোসিসের পর্যায় যে ধাপগুলা, মাইটোসিসের কয়গুলা ধাপ, দুইটা দুইটা মানে দুইটা মানে পর্যায় থাকে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে কি সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের হচ্ছে পাঁচটা ধাপ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে হচ্ছে এগুলোর বর্ণনা লাগবে, প্রত্যেকটার বর্ণনা। তারপরে আছে কি দেখো জীবদেহে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট পড়া, মানে এগুলা থেকেই তোমার কি পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপর হচ্ছে জনন কোষ উৎপাদনে মিওসিসের তাৎপর্য, আমরা দেখব যে জনন কোষ উৎপাদনের ক্ষেত্রে এই যে শুক্রাণু এবং ডিম্বাণু মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে উৎপন্ন হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে কি আমরা দেখব যে শুক্রাণু ডিম্বাণু কীভাবে উৎপন্ন হয়। তারপর হচ্ছে জীবের ধারাবাহিকতা রক্ষায় মাইটোসিস এবং কি মিওসিসের গুরুত্ব। এই যে আমাদের প্রজাতি বাপ থেকে মানে দাদা থেকে বাবা আসতো, বাবার থেকে আমি, আমার থেকে আমার ছেলে, হ্যাঁ, এরকম যে প্রজাতি আছে, এই যে প্রজাতির ক্ষেত্রে মানে ধারাবাহিকতার যে রক্ষা হচ্ছে এটা কীভাবে হচ্ছে এগুলো আমরা দেখব। তো আগে হচ্ছে আগে তোমাদের পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা রিভাইজ দিই, হচ্ছে ছোটোখাটো একটা রিভাইজ হবে 5-10 মিনিটে। তারপরে যাতে কি যারা হচ্ছে আমাদের চ্যাপ্টারের রিভিশন দেওয়া নাই বা চ্যাপ্টারটা মানে পড়ো নাই, তাদের সাথে যাতে মানে একটা কি সহজ হয়ে যায় তাদের জন্য। তো আমরা হচ্ছে শুরু করি কোষ বিভাজন, ঠিক এই কোষ বিভাজন। কোষ বিভাজনের ক্ষেত্রে হচ্ছে তিন প্রকার লিখবে তোমরা, হ্যাঁ, তোমরা তিন প্রকার লিখবে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, তারপরে লিখবে হচ্ছে মাইটোসিস, তারপরে লিখবে হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো অ্যামাইটোসিস নিয়ে আমাদের বইয়ে একদমই পড়াশোনা নাই, তো এটা সম্পর্কে আমরা স্কিপ করবো, এখন জানবো না। আমাদের পরীক্ষায় যা আসে আমরা এই ক্লাসে শুধু তাই জানবো। এখন মাইটোসিস, তো মাইটোসিসের ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজনের সংখ্যাটা লাগবে, যে কোষ বিভাজনে কি নিউক্লিয়াস তোমার কি নিউক্লিয়াসের এবং ক্রোমোজোমের কি একবার বিভাজন ঘটে, কয়বার, একবার বিভাজন ঘটে, এটা হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজন। আর মিওসিস কোষ বিভাজনে কি হয়, ক্রোমোজোমের হয় একবার, নিউক্লিয়াসের হয় দুইবার, এবং কি ক্রোমোজোম সংখ্যাগুলো কি অর্ধেক হয়ে যায়, এটা তো আমরা জানি। তো এক্ষেত্রে যে মাইটোসিস কোথায় ঘটে, এগুলো হচ্ছে কি দেহকোষে। মাইটোসিস ঘটে হচ্ছে তোমার দেহকোষে, মাইটোসিস ঘটে। আর মিওসিস কোথায় ঘটে, মিওসিস ঘটে তোমাদের জনন কোষে। এখন মাইটোসিসের ক্ষেত্রে আমরা আরেকটু জানবো যে মাইটোসিসের ক্ষেত্রে কি জিনিস ছিল, হ্যাঁ, আশা করি দেখতে পারবা। তো মাইটোসিসের ক্ষেত্রে কি ছিল ঘটনাটা আমরা একটু দেখব। তো মাইটোসিসের ক্ষেত্রে আমাদের যে ধাপগুলো ছিল, হ্যাঁ, মাইটোসিসের যে ধাপ, মাইটোসিসের ক্ষেত্রে দুইটা পর্যায় ছিল, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে কি সাইটোকাইনেসিস।
হ্যাঁ, মাইটোসিস। আমরা একটু দেখি, মাইটোসিস। মাইটোসিসের ক্ষেত্রে দুইটা ছিল, একটা হচ্ছে ক্যারিওকাইনোসিস, ক্যারিওকাইনেসিস, আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। এখন দেখো ক্যারিও কথাটা আসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে। কাইনেসিস, কাইনেসিস মানে কাইন মানে হচ্ছে কি বিভাজন, আর সিস ওসিস, OSIS শেষে এরকম ইংলিশে লেখলে ওসিস থাকে। ওসিস মানে হচ্ছে কি তোমার প্রক্রিয়া, তাহলে হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়া। আর যদি দেখো তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে দেখো এই সাইটো মানে হচ্ছে কোষ। এখানে কোষ বলতে গেলে তোমার সাইটোপ্লাজমকে বোঝাচ্ছে। এক্ষেত্রে কি হবে বলো তো, এই ক্ষেত্রে সাইটো বলতে গেলে সাইটোপ্লাজম বোঝাবে, সাইটোপ্লাজম। হ্যাঁ, এক্ষেত্রে কি হবে, এটা হবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের বিভাজন প্রক্রিয়া হচ্ছে সাইটোকাইনেসিস। এখন ক্যারিওকাইনেসিসের মধ্যে কি ছিল, ক্যারিওকাইনেসিসের মধ্যে কি ছিল এটা আমরা একটু দেখব। ক্যারিওকাইনেসিসে কি ছিল, এই দেখো এই যে ক্যারিওকাইনেসিসের মধ্যে অনেকগুলো ধাপ ছিল। ঠিক আছে, এই ধাপগুলো হচ্ছে আমরা জানবো যে কি ছিল। ধাপগুলা ছিল হচ্ছে তোমার প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং টেলোফেস ছিল। ঠিক আছে, তো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের মধ্যে 5টা ধাপ ছিল। একটা হচ্ছে প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। তো এগুলা সম্পর্কে আমাদের আরেকটু জানতে হবে যে এগুলো আসলে কি জিনিস ছিল। তো প্রোফেস মানে কি, দেখো প্রোফেস, হ্যাঁ প্রোফেস, প্রো মানে হচ্ছে কি তোমার আদি, আর ফেজ মানে হচ্ছে কি দশা। তো আদি দশা মানে প্রথম অবস্থায় কি ছিল। তো প্রথম অবস্থায় যদি আমরা মানে চিন্তা করি, আমাদের যদি এটা একটা কোষ ধরো, হ্যাঁ একটা উদ্ভিদ কোষ ধরি, তো এর মধ্যে কি ছিল তোমার নিউক্লিয়াস। এটা একটা নিউক্লিয়াস ছিল, এরকম নিউক্লিয়াস। তো আমরা যদি এর মধ্যে তোমার ক্রোমোজোমগুলা দিই, হ্যাঁ এটা ধরো হচ্ছে ক্রোমোজোম দিলাম, তো এটা হচ্ছে নিউক্লিওলাস। তো এরকম ছিল প্রথম ক্ষেত্রে। তো প্রথম দিকে হচ্ছে কি ক্রোমোজোমগুলো প্রথমে ক্রোমোজোম হিসাবে থাকে না, হ্যাঁ এরকম সুতার মতো থাকে, ক্রোমাটিন, হ্যাঁ ক্রোমাটিন জালিকা থাকে। এই জালিকাগুলো থেকে কি আস্তে আস্তে পানিগুলা বিয়োজন হইতে থাকে পানিগুলা। বিয়োজন হওয়ার সাথে সাথে এই যে যদি পানি সইরা যায় তাহলে কি এগুলো একসাথে আসতে থাকবে, এই ক্রোমাটিন জালিকাগুলো একসাথে আসতে থাকবে। এরকম জালিকা আকারে তো পেঁচানো থাকে এগুলা, তখন এরকম জালিকাকার পেঁচানো না থেকে এরকম আস্তে আস্তে এরকম শেপে আসতে থাকবে, এরকম শেপ ফর্ম করতে থাকবে। ঠিক আছে, এরকম শেপ আস্তে আস্তে মানে গঠন করবে আর কি। তো তারপরে হবে কি, এই যে এরকম যদি ক্রোমাটিন জালিকা থেকে পানিগুলা বিয়োজন হওয়ার পরে কি হয় তোমার এই যে ক্রোমাটিড তৈরি হয়, ক্রোমাটিডগুলো তৈরি হইতে তারপরে কি হয়, এই যে নিউক্লিওলাসের যে আছে, হ্যাঁ এই নিউক্লিয়ার মেমব্রেন এবং কি এই যে নিউক্লিওলাস এটা কি হইতে থাকে, বিলুপ্তি করতে থাকে। ঠিক আছে, তারপরে আমাদের কি শুরু হয়, প্রোমেটাফেস। তোমার কি হয় এরকম, এখন তো এটা প্রোফেস গেল। আমি হচ্ছে তোমাদেরকে হালকা করে ধারণা দিচ্ছি, একদম হালকা করে আমরা একটা ধারণা দিচ্ছি।
আমরা যখন মানে প্র্যাকটিসে যাব তখন হচ্ছে ওই রিলেটেডগুলো একটু জানবো। এবার হচ্ছে তোমার হচ্ছে প্রো মেটাফেস, প্রো মেটা সরি প্রো মেটাফেস। দেখো প্রো মেটাফেস, তো এখানে হচ্ছে কি প্রো মেটাফেস, তো আগে বুঝতে হবে যে মেটাফেস কি, তারপরে আমরা বুঝতে পারবো যে প্রো মেটাফেস কি। দেখো আমরা যদি ভাঙি মেটাফেস, মেটাফেস, এখন দেখো ফেস মানে কি দশা না, ফেস মানে দশা, তাহলে মেটা মানে কি মধ্যবর্তী, মেটা মানে হচ্ছে মধ্যবর্তী, ঠিক আছে। তো এখন হচ্ছে মেটাফেস মানে কি মধ্যবর্তী দশা বা পর্যায়, তাহলে প্রো মেটাফেস মানে কি, যদি এখানে তুমি প্রো দাও তাহলে প্রো মানে হচ্ছে কি আদি বা আগে, আগে বা আদি, তাহলে হচ্ছে কি মধ্যবর্তী দশার আগের পর্যায়টাকে বলা হয় কি প্রো মেটাফেস। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো, নাম থেকে কি এটার কাজগুলো বোঝার চেষ্টা করবে। তাহলে হচ্ছে মধ্যবর্তী দশা আগের দশাটাকে কি বলা হয় প্রো মেটাফেস। তো এখানে কি কি ঘটবে দেখো, দেখো মেটাফেস প্রো মেটাফেসে কি কি ঘটবে, প্রো মেটাফেস যাবে যদি আমরা একটা কোষ আঁকি, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এটা হচ্ছে তার নিউক্লিয়াস, তারপর হচ্ছে এগুলো হচ্ছে তোমার ক্রোমোজোমগুলো, তো সরি এরকমভাবে থাকবে না, আস্তে আস্তে তোমার সুতার মতো ফর্ম করতে থাকবে, এরকম এরকমভাবে থাকে। তো তো এখানে হচ্ছে তোমার কি, এখানে হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র কি হইতে থাকবে, আবির্ভাব হইতে থাকবে, স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব হইব। হ্যাঁ, এরকমভাবে স্পিন্ডল যন্ত্রে দেখবে যে কী হইব, আবির্ভাব হইব, এরকমভাবে আবির্ভাব হয় স্পিন্ডল যন্ত্রের। এখানে যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা, এটা দেখবে যে সবটা থাকে না, নিউক্লিয়ার মেমব্রেনটা তোমার কী হইতে থাকে, এরকম বিলুপ্ত হইতে থাকে। বিলুপ্ত হওয়া কিন্তু শুরু হয়েছে তোমার প্রোফেজ দশাতেই শুরু হয়েছে, কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত হবে মেটাফেজে, কিন্তু বিলুপ্তি হতে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে কি প্রো মেটাফেজে হয়, এরকমভাবে থাকে। তারপরে এখানে যে স্পিন্ডল যন্ত্রগুলো আছে এগুলাতে, হ্যাঁ স্পিন্ডল, এই যে স্পিন্ডল যন্ত্রগুলো, এখন এই যে স্পিন্ডল যন্ত্র এগুলো কোথায় থেকে আসে, হ্যাঁ স্পিন্ডল, দেখো আমরা হচ্ছে দেখি এই যে স্পিন্ডল ফাইবার, হ্যাঁ এই যে স্পিন্ডল ফাইবার এটা আসে তোমার হচ্ছে কি মাইক্রোটিউবুল থেকে। কোথায় থেকে আসে, বইয়ে লেখা আছে মাইক্রোটিউবিউল, টিউবিউল। এখন মাইক্রোটিউবিউল বিষয়টা কোথায় থেকে আসে, আসলে আমরা আমাদের পুরো বডিতে যে এরকমভাবে কঙ্কাল থাকে, কোষের এরকম কি একটা কঙ্কাল থাকে, এটাকে বলা হয় কি কোষ কঙ্কাল, কোষের কঙ্কালটাকে বলা হয় কি কোষ কঙ্কাল, কোষ কঙ্কাল। এই কোষ কঙ্কালে হচ্ছে কি তিনটা উপাদান আছে কোষ কঙ্কালের, এটি যদি লিখে দিই হচ্ছে কি মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, আরেকটা হবে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হবে। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এটা হচ্ছে কোষ কঙ্কালের তিনটা উপাদান। তো এই যে কোষ কঙ্কালের তিনটা উপাদান, এর মধ্যে একটা উপাদান কি করে তোমার তোমার স্পিন্ডল ফাইবার গঠন করে। এখন হচ্ছে দেখো এই যে স্পিন্ডল ফাইবার, এই যে স্পিন্ডল ফাইবার, হ্যাঁ এরকম যদি আমরা আঁকি স্পিন্ডল ফাইবারগুলো, ধর হচ্ছে এরকমভাবে আমরা ফাইবার আঁকলাম, ঠিক আছে, এরকম ফাইবার। এই ফাইবারের একটাতে যেগুলোতে যুক্ত হয় এরকমভাবে, এটাতে কি যুক্ত হবে, ক্রোমোজোমগুলো যুক্ত হবে, যেই ফাইবারে যুক্ত হয় এটাকে বলা হয় ট্রাকশন ফাইবার। হ্যাঁ, ট্রাকশন ফাইবার। অ্যান্ড ট্রাকশন ফাইবার মানে কি, মানে ট্রাকশন শব্দটা আসছে তোমার অ্যাট্রাকশন থেকে, অ্যাট্রাকশন, ঠিক আছে, এটা মনে রাখবে। ট্রাকশন ফাইবারটা শব্দটা আসছে অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন মানে কি আকর্ষণ না, এটা তো তোমরা ভালো জানার কথা।
অ্যাট্রাকশন শব্দ মানে আকর্ষণ, মানে যেই ফাইবারটাতে ক্রোমোজোমটা আকর্ষণ করে, হ্যাঁ, এটাকে বলা হয় কি ট্রাকশন ফাইবার। অ্যাট্রাকশন শব্দ থেকে কি ট্রাকশন শব্দটা আসছে। তো এর আগে আছে আমাদের কি প্রোমেটাফেজ। এখন যদি আমরা মেটাফেজে যাই, ধরো হচ্ছে মেটাফেজ, মেটাফেজ। তো মেটাফেজ শব্দটা কীভাবে আসছে এটা তো বললাম, মেটা কি মধ্য বা মধ্যবর্তী। তো মেটার নাম থেকে এটা মনে রাখতে পারবা আমরা যে এর যে বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। আমরা যদি আঁকি, আমি শুধু এখানে তোমার স্পিন্ডল ফাইবারটা আঁকলাম, ধরো হচ্ছে এটা হচ্ছে কোষটা, ঠিক আছে, এরকম, ধরো এরকম। আমি যদি তোমার এখানে তোমার ক্রোমোজোমগুলো দিই, এরকম, ধরো হচ্ছে এরকম ক্রোমোজোমগুলো দিলাম। তো এখানে তোমার মেটা মানে কি মধ্য, মধ্যবর্তী। মধ্য দ্বারা কি বোঝাচ্ছে, এই যে স্পিন্ডল জন্তু আছে না, এটা মধ্যবর্তী অবস্থানে থাকবে। স্পিন্ডল জন্তু আছে না, এটার কি মধ্যবর্তী অবস্থানে থাকবে, ঠিক আছে। এই ক্রোমোজোমগুলো কি মধ্যবর্তী অবস্থানে থাকবে। এই মধ্যবর্তী দিকে তোমরা ম্যাটার যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো মনে রাখতে পারবা, কি থাকে মধ্যবর্তী অবস্থানে থাকে, হ্যাঁ। স্পিন্ডল যন্ত্রের কি মধ্যবর্তী অবস্থানে থাকে। তারপরে কি আরও লিখতে পারি, এখানে কি সর্বোচ্চ তোমার কি মোটা হয়, এখানে কি সর্বোচ্চ মানে ক্রোমোজোমগুলো কি সর্বোচ্চ মোটা হয়। এখানে মোটা দেখো, কোনো কিছু যদি ধরো একটা চুইংগাম, এটা যদি তুমি টানো তাহলে চিকন হয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে এবং চিকন হচ্ছে। যদি আবার জুইরা দাও মানে কাছাকাছি নিয়ে আসো, তাহলে দেখবা খাটো হয়ে যাচ্ছে, মোটো হয়ে যাচ্ছে। তাহলে আমরা মনে রাখতে পারি মোটার সাথে আরেকটা কথা অ্যাড করে দেবো, এটা হচ্ছে কি খাটো থাকবে, খাটো। মোটা এবং খাটো হয় মধ্যবর্তী স্থানে হয়। তারপরে আরও মনে রাখতে পারো যে বিষব যন্ত্রের বা স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অবস্থান তো আসে। তো এখানে হচ্ছে তোমার মেটাকাইনেসিস ঘটে, হ্যাঁ, মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস ঘটে। এখন মেটাকাইনেসিস কি তোমরা একটা বলতে পারো যে মেটাকাইনেসিস কি, এই যে মধ্যবর্তী মধ্যে আসলো বা স্পিন্ডল যন্ত্রের মধ্যে যে ক্রোমোজোমগুলো আসলো, এই যে আসার যে প্রক্রিয়াকে এটাকে কি বলা হয় মেটাকাইনেসিস। তো হচ্ছে এই মেটাফেজের কি বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখতে পারবো। তারপরে যদি আমরা অ্যানাফেজে যাই, অ্যানাফেজ কি ছিল, ধরো অ্যানাফেজ, 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 অ্যানা মানে কি তোমার গতি, ফেস মানে কি দশা। তো এই ক্ষেত্রে কী হইব, আমরা যদি তোমার স্পিন্ডল যন্ত্রটা আঁকি মানে এরকমভাবে, হ্যাঁ, দেখবা যে এরকমভাবে অপত্য ক্রোমোজোমগুলোর সৃষ্টি হয়েছে এখানে, এরকমভাবে। এটা তো ভুল দিছি আমি, হচ্ছে এরকমভাবে। তো এটা হচ্ছে তোমার অ্যানাফেজ। এটা যদি আমরা একটা, হ্যাঁ, ধরা হচ্ছে এটা একটা অ্যানাফেজ। তো এই যে অ্যানাফেজ পর্যায়টা আছে, এখানে দেখো ক্রোমোজোমগুলো কি গতিমুখী হচ্ছে, মানে গতি হচ্ছে ক্রোমোজোমগুলো তোমার হচ্ছে কি তোমার মধ্যবর্তী অবস্থান থেকে কেন্দ্রে মানে মেরুর দিকে চলে যাচ্ছে। এখন মেরুর দিকে চললে তার একটা গতি থাকবে না, তার কারণ গতি থাকবে, এই যে গতি থাকবে এই কারণে এটা বলা হচ্ছে কি অ্যানাফেজ। এখানে দেখো এই যে তোমার এই যে মেরুগুলা এগুলো হচ্ছে কি এই সেন্টোমিয়ারগুলো, এগুলো হচ্ছে কি তোমার তোমার হচ্ছে অনুগামী, অগ্রগামী, অগ্রগামী। সেন্টোমিয়ারগুলো তোমার হচ্ছে কি অগ্রগামী, অগ্রগামী। আর এই যে বাহুগুলা, বাহুগুলা হচ্ছে কি অনুগামী, এই যে বাহু, বাহুগুলো অনুগামী। এখন অগ্রগামী অনুগামী তো আশা করি বুঝো যে অগ্রগামী মানে কি সামনের দিকে থাকবে আর বাহুগুলা কি পেছনের দিকে থাকবে, ঠিক আছে। এটা গেছে অ্যানাফেজ। টেলোফেজে কি হবে, দেখো টেলোফেজে আমরা দেখি যে টেলোফেজে কি হবে, হ্যাঁ, টেলোফেজ, টেলোফেজে কি হবে, টেলো মানে কি তোমার শেষ, ফেজ মানে কি তোমার দশা। এখন মানে শেষ ধাপে তোমার কি হবে, শেষ ধাপে এখানে আমরা যে ক্রোমোজোমগুলো দেখাইছিলাম, হ্যাঁ, ধরো
এখানে আমরা যে তোমার অপত্য ক্রোমোজোমগুলো দেখাইছিলাম অ্যানাফেজে, তো এই যে অপত্য ক্রোমোজোমগুলো, এই অপত্য ক্রোমোজোমগুলো তোমার এইভাবে আসবে, এরকমভাবে একসাথে আসে। তখন কি এর চারপাশে তোমার নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভাব করতে থাকে, নিউক্লিয়াস আবির্ভাব করতে থাকে, এরকম হয়। নিউক্লিয়াস মেমব্রেন আবির্ভাব করতে থাকে, এই অপত্য ক্রোমোজোমগুলো এর মাঝখানে থাকে, এগুলো এরকম থাকে, ঠিক আছে। আর মাঝখানে তোমার কি তৈরি হয়, মাঝখানে তোমার কুশ প্লেট তৈরি হয়, কুশ প্লেট মাঝখানে যেটা তৈরি হয় এটা হচ্ছে কি তোমার কুশ প্লেট, কুশ প্লেট, ঠিক আছে। মাঝখানে কি তৈরি হয়, কুশ প্লেট তৈরি হয়। তো এটা হচ্ছে আমাদের টেলোফেজ। তারপরে হচ্ছে কি সাইটোকাইনেসিস ঘটে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল মাইটোসিস ধারণা। এখন দেখো মিওসিসের ক্ষেত্রে কি হয়, মিওসিস, মিওসিসের ক্ষেত্রে তোমার প্রত্যক্ষভাবে এরকম কোনো ধাপ নাই, কিন্তু মিওসিসের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে আসলে কি ঘটতেছে। ধরো এটা একটা জনন কোষ, হ্যাঁ, এটা একটা জনন কোষ, ধরো এটা হচ্ছে পুং জনন কোষ, এটা হচ্ছে পুং জনন কোষ, পুং, হ্যাঁ। আর এটা হচ্ছে ধরো স্ত্রী জনন কোষ। এই জনন কোষগুলো কি হয়, এগুলোতে তোমার 2n থাকে। এই 2n মানে কি, 2n মানে হচ্ছে ডিপ্লয়েড, ডিপ্লয়েড, ঠিক আছে। আর n মানে হচ্ছে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, n মানে হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড, ঠিক আছে। তো এখানে যে তোমার 2n থাকে, তো এগুলোতে তোমার কি জনন কোষের ক্ষেত্রে কি হয়, তোমার এখানে n হয়ে যায়, এই যে n, এখানে তোমার n হয়ে যায়, n, এই যে n হলো এটাকে বলা হয় তোমার মিওসিস এক, মিওসিস এক। এগুলো হয়তো তোমাদের বইয়ে আলোচনা করা নাই, কিন্তু জেনে রাখো আমরা যখন সলভ করতে যাব এই এতটুকু, এত এই বেসিক, এইতটুকু বেসিক তোমাদের কাজে লাগবেই লাগবে, নাহলে হচ্ছে আমরা সিকিউ এমসিকিউ ভালোভাবে সলভ করতে পারবো না, ঠিক আছে। তারপরে যখন এগুলোর মিলন ঘটে, হ্যাঁ, দুইটার যখন মিলন ঘটবে তখন এখানে কি হবে, 2n হবে। এই যে 2n হলো এটা কি জাইগোট, এটা কি জাইগোট। আর এখানে যে এন হলো এগুলো ধরো স্ত্রী, এটা যদি স্ত্রী হয় তো এটা ক্ষেত্রে কি হবে, এটা হচ্ছে ডিম্বাণু হবে, ডিম্বাণু, এটা হবে তোমার শুক্রাণু, শুক্রাণু, এটা ডিম্বাণু, এটা কি শুক্রাণু, তারপরে কি জাইগোট হলো। এবং এই যে তোমার এন 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 থেকে তোমার জাইগোট, এগুলো নিষেক বলা হয়। তো এটা হচ্ছে তোমার মিওসিস এক। কিন্তু তোমার এরা কিন্তু জাইগোট তৈরি হয়ে গেল। আবার কি হয়, শুধু তোমার এন এন হয় না, আরও কিছু ঘটনা ঘটে, ঠিক আছে। এখানে তোমার এই যে 2n থাকে না, আমি হচ্ছে মিওসিস পুরোটা দেখাই তোমাদেরকে, এখানে শুধু মানে মিলনটা দেখাইলাম যে যৌন মিলন যে হচ্ছে, হ্যাঁ, নতুন যে প্রজাতি তৈরি হচ্ছে, এটা হচ্ছে তোমার কি দেখো নতুন প্রজাতি, নতুন একটা জীব তৈরি হচ্ছে না, এ কেন হইতে পারছে, এই যে মিওসিস ঘটার কারণে। কিন্তু আমি যদি তোমার পুরা মিওসিসটা দেখাই যে এরকম থাকে, ধরো এটা হচ্ছে 2n, হ্যাঁ, এটা যে কোনো একটা জননকোষে দেখাচ্ছি, ধরো হচ্ছে পুরুষের মাতৃকোষ। তো 2n থেকে তোমার কি হবে, প্রথমে হবে তোমার n, 2n থেকে তোমার দুইটা n তৈরি হবে, n, হ্যাঁ, দুইটা n তৈরি হবে, 2n থেকে n। এই যে ক্রোমোজোম সংখ্যা কি হয়, এখানে অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। এখানে ক্রোমোজোমের একবার বিভাজন হয়েছে, নিউক্লিয়াসের একবার বিভাজন, এখানে কি একবার বিভাজন, একবার বিভাজন, বিভাজন হয়েছে, একবার বিভাজন কার কার হয়েছে, নিউক্লিয়াস প্লাস ক্রোমোজোম, ক্রোমোজোম এখানে। কিন্তু এরপরে এন থেকে তোমার কি হবে, তোমার এখানে একটা এন হবে, এখানে একটা এন হবে, এখানে একটা এন, এখানে একটা এন। তো এখানে হচ্ছে তোমার শুধু নিউক্লিয়াসের বিভাজন, এই পর্যায়গুলোতে এটা হবে নিউক্লিয়াসের বিভাজন, নট ক্রোমোজোমের, ক্রোমোজোমের হয়ে গেছে, এটা হবে কি নিউক্লিয়াসের বিভাজন। কারণ কি দেখো এখানে কিন্তু ক্রোমোজোমের সংখ্যার কোনো চেঞ্জ হচ্ছে না, 2n থেকে n হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে না, n nই আছে। তো এটা হচ্ছে কি এক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজন হয়, ঠিক আছে। তো এই যে প্রথমে যে একবার বিভাজন মানে নিউক্লিয়াস এবং ক্রোমোজোমের যে বিভাজনটা হচ্ছে, এটা বলা হয় মাইটোসিস এক, হ্যাঁ, এটা বলা হয় কি, সরি, মিওসিস এক, এটা বলা হয় কি মিওসিস, মিওসিস এক। আমি এগুলার মুছে দিই, হ্যাঁ, আমাদের সহজ হবে দেখা।
এটার বলা হয় কি মিওসিস এক। আর এখানে যে তোমার নিউক্লিয়াসের বিভাজনটা হচ্ছে এটার বলা হয় মিওসিস টু। মিওসিস টু, ঠিক আছে, এটা বলা হয় কি মিওসিস টু। এটা হচ্ছে আমাদের ওভারঅল মিওসিস নিয়ে একটা ধারণা, ঠিক আছে। এই ধারণাটা আশা করি তোমরা ধারণা পাইছো। এখন হচ্ছে আমরা সলভিংয়ে চলে যাব, ঠিক আছে। সলভিংয়ে চলে যাই। হলো থাকুক। তো এখন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। দেখো এই যে প্রশ্নটা, এটা আসছে কোথায়, ময়মনসিংহ বোর্ড 2024, আশা করি দেখা যাচ্ছে। তো এখানে দেখো আগে হচ্ছে যে কোনো একটা প্রশ্নের ক্ষেত্রে আগে হচ্ছে আমরা উদ্দীপকটা ভালোভাবে পড়বো, ঠিক আছে। উদ্দীপককে কি বোঝাতে চাচ্ছে এটা আগে আমরা দেখব। এখানে দেখো দেখো উদ্দীপক কি আছে এখানে। এখানে হচ্ছে 2n, এটা কত, এখানে দেখো এখানে কত 2n আছে, দেখা যায়, হ্যাঁ 2n। এখানেও দেখো 2n 2n 2n। তো এখানে কি ক্রোমোজোমের সংখ্যা কোনো কি পরিবর্তন হচ্ছে না। এখানে ক্রোমোজোমের সংখ্যা যদি পরিবর্তন না হয় তো এটা কি মাইটোসিস। মাইটোসিস, এখানে মাইটোসিস ঘটছে এই দুইটাতে, হ্যাঁ। কারণ কি ক্রোমোজোমের সংখ্যার কি কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এখানে দেখো 2n থেকে এখানে কি হচ্ছে n, এখানেও n, এখানেও n, এখানেও n। এই যে পর্যায়ে এখানে যে সরি এই যে 2n থেকে n হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে না, তাহলে এটা কি, এটা হবে কি তোমার মিওসিস। মিওসিস 2n থেকে n, তাহলে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে মিওসিস, আর এক্সটা কি, এক্সটা হচ্ছে তোমার মাইটোসিস। এই যে তুমি আগে মানে ক্লিয়ার করলা যে কোনটা কোন বিভাজন, এক্স কোষ বিভাজনটা কি, ওয়াই কোষ বিভাজনটা কি, তুমি যে বের করলা, এটাই হচ্ছে কি প্রধান কাজ, হ্যাঁ। প্রশ্নটা উদ্দীপকটাই পরে এটাই প্রথমে বের করবা, তারপরে আসে যাও আমরা যে প্রশ্নতে যাই, হ্যাঁ। প্রশ্নতে কি ছিল, ধরো এই যে এক্স কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোজোমগুলো মেরুমুখী হয়, খেয়াল করো, ক্রোমোজোমগুলো মেরুমুখী হয় সেটি সচিত্র, সচিত্র বর্ণনা করো। তাহলে কি করতে হবে, দেখো এই যে এক্স কোষ বিভাজন, এই যে এক্স কোষ বিভাজন এটা কি মাইটোসিস। এক্স কোষ বিভাজন এটা কি মাইটোসিস। এখন মাইটোসিস কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোজোমগুলো মেরুমুখী, কোন ধাপে হয় মেরুমুখী, আমরা একটু আগে পড়ে আসছি অ্যানাফেজ, হ্যাঁ। অ্যানাফেজগুলা অ্যানাফেজ পর্যায়ে কি হয় মেরুমুখী হয়, সেটার চিত্র সহকারে, এটা কি দিবা চিত্র, চিত্র সহকারে এটা কি বর্ণনা করতে হবে। তো এটা হচ্ছে কিভাবে বিষয়টা, এটা হচ্ছে দেখাবো। তারপরে দেখো জীবের আরেক প্রশ্ন পড়ি আমরা, জীবের ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষায় কি বলছে, এই দেখো ক্রোমোজোম সংখ্যার সমতা, এই বিষয়টা দেখো ক্রোমোজোম সংখ্যার সমতা রক্ষায় ওয়াই কোষ বিভাজন। তাহলে ওয়াই কোষ বিভাজনটা কি, ওয়াই কোষ বিভাজনটা হচ্ছে আমাদের, ওয়াই কোষ বিভাজনটা হচ্ছে তোমার মিওসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। ওয়াই কোষ বিভাজনটা হচ্ছে কি মিওসিস কোষ বিভাজন। ওয়াই কোষ বিভাজনে কি, এখানে দেখো এখানে যাচ্ছে যে গুরুত্ব, গুরুত্ব বিশ্লেষণ করো। তো এই ক্ষেত্রে আমাদের গড় প্রশ্নে কি বলছে, আমাদের গড় প্রশ্ন যে এনাফেস, এনাফেস যে ধাপটা আছে এটা হচ্ছে কি চিত্র সহকারে বর্ণনা করার জন্য, এবং গহতে বলছে যে এই যে মিওসিস কোষ বিভাজন এটা কি ক্রোমোজোমের যে সমতা রক্ষায়, হ্যাঁ, এটার কি ভূমিকা, গুরুত্ব বিশ্লেষণ করার জন্য। তো আমরা হচ্ছে তোমার অ্যানাফেজ ধাপ তো পড়ায় আসছি যে অ্যানাফেজ ধাপে কি ছিল। তো অ্যানাফেজ ধাপের ক্ষেত্রে তুমি প্রথমে যে ঘ লিখবা, লেখে সেটা তো প্রথমেই ঘ যে এখানে উত্তর, উত্তরে হচ্ছে লিখবা যে এটা কোন কোষ বিভাজন, এটা হচ্ছে কি উদ্দীপকে এক্স ক্রোমোজোম, হ্যাঁ এক্স কোষ বিভাজনের মেরুমুখী ধাপটা ঘটে অ্যানাফেজ পর্যায়ে। এই যে অ্যানাফেজ পর্যায়ে লিখবা, বা হচ্ছে সম্পূর্ণটা লিখছি না, হ্যাঁ, এগুলো হচ্ছে দেখাই দিচ্ছি যে কিভাবে লিখবা, কিন্তু সুন্দর করে লেখার দায়িত্ব হচ্ছে তোমাদের। এই যে অ্যানাফেজ যে পর্যায়ে হয় মেরুমুখী চলন, ঠিক আছে, এই যে অ্যানাফেজ, এই অ্যানাফেজটা লিখবা, লিখলে হচ্ছে কি দেখবা যে 1 মার্ক, এটাই তোমার 1 মার্ক নিশ্চিত। কিন্তু এরপরে হচ্ছে আমার মানে কি বর্ণনা লাগবে, তারপর হচ্ছে চিত্র রাখবা, তোমাদের বইয়ে হচ্ছে চিত্রটা সুন্দরভাবে দেওয়া আছে। এই ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণী কোষ দুইটা দেওয়া আছে, তোমাদের যেটা সহজ লাগে বা সাজেস্ট করবো তুমি উদ্ভিদ কোষের চিত্র রাখবা, এরকমভাবে উদ্ভিদ কোষের চিত্র রেখে ফেলবা। একে হচ্ছে এই যে দেখা দিবা মেরুমুখী চলনগুলো এরকমভাবে ডট ডট দিয়ে, এই যে মেরুমুখী বাহুগুলা অনুগামী দিবা, কেন্দ্রগুলা অগ্রগামী, সেন্ট্রোমিয়ারগুলা
অগ্রগামী এরকমভাবে দেখায় এগুলো হচ্ছে কি মার্ক করে দিবা যে কোনটা কি বলে, ঠিক আছে। এটা হচ্ছে তুমি আর বর্ণনা কি দিবা, বর্ণনা হচ্ছে কি পয়েন্ট আকারে দিবা, পয়েন্ট আকারে বর্ণনা দিবা। হুম, তো পয়েন্ট আকারে কি দিবা, বর্ণনা দিবা। হুম, বর্ণনা। তো প্রথমে হচ্ছে 1 নম্বরে কি লিখবা, যে এই কোষ বিভাজনে ক্রোমোজোম, ক্রোমোজোমের সেন্টোমিয়ার কি, সেন্টোমিয়ারগুলো কি সম্পূর্ণ বিভক্তি ঘটে। কি ঘটে দেখো, সেন্টোমিয়ার যদি এই যে দেখো ক্রোমোজোমের, হ্যাঁ মেটাফেজে কি হয়, সর্বোচ্চ মোটা এবং খাটো হয়। তো এখানে যে এটা কি বলা হয়, এটার বলা হয় সেন্ট্রোমিয়ার। এটার বলা হয় সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। তো এখানে তোমার সেন্ট্রোমিয়ার কি হয়, সম্পূর্ণ ভাগ ঘটে। ভাগ, এখানে যদি সেন্ট্রোমিয়ারটা তোমার আলাদা হয়ে যায়, ভাগ ঘটে, তোমার কি হইব, এরকম হয়ে যাবে না ক্রোমোজোমগুলো, হ্যাঁ এরকম হয়ে যাব, আলাদা হয়ে যাব, হ্যাঁ আলাদা কিন্তু হয়ে যায়। তো এখানে কি সেন্ট্রোমিয়ার, কি সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ ভাগ ঘটে, সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ ভাগ ঘটে, এটা লিখবা। হ্যাঁ সেন্ট্রোমিয়ারটা আলাদা হয়ে যায়। তারপরে হচ্ছে কি ক্রোমোজোমের মেরুমুখী চলন শুরু হয়, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট দিতে পারো, মেরুমুখী চলন, মেরুমুখী চলন শুরু হয়, ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন ঘটায়। তারপরে হচ্ছে এটা দিতে পারো যে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী চলন ঘটে, সেন্ট্রোমিয়ারে কি ঘটে, অগ্রগামী চলন, অগ্রগামী, এটা মুছে ফেলি, অগ্রগামী চলন এবং বাহুগুলার কি হয়, অনুগামী চলন ঘটে, অনুগামী চলন, বাহুগুলার অনুগামী চলন। এখন এটা কিভাবে ঘটে দেখো, এই যে ভাগ হচ্ছে আমরা যে দেখি, ধরো এর একটা স্পিন্ডল তন্তু, হ্যাঁ যখন আমরা ভাগ হচ্ছে দেখি, ধরো এরকমভাবে দেখি না, এরকমভাবে কিন্তু আমরা দেখি। হ্যাঁ আমি শুধু একটার ভাগ দেখাচ্ছি, এ দেখো এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারটা কি থাকে, অগ্রগামী, অগ্রগামী মানে কি সামনের দিকে থাকে, অগ্রগামী যারা থাকে, যারা হচ্ছে সামনের দিকে বসে তাদের কি বলা হয়, অগ্রগামী বসা। তো এই যে সামনের দিকে বসা বা সামনের দিকে থাকা, এই দেখো সামনের দিকে থাকছে, তার জন্য হচ্ছে অগ্রগামী। অনুগামী মানে কি, অনুগামী মানে হচ্ছে পেছন দিকে। হ্যাঁ তো এরা দেখো এরা কি পেছন দিকে থাকছে না, এটা হচ্ছে অগ্রগামী, এটা হচ্ছে কি অনুগামী, ঠিক আছে, অনুগামী মানে পেছনে থাকা। তো এটা একটা দিতে পারো, তো 3টা পয়েন্ট হয়ে গেছে। তারপরে তোমরা আরেকটা দিতে পারো, একটা খুব ইয়া থাকে, ক্রোমোজোমগুলা দেখতে আকার, ক্রোমোজোমগুলা অপত্য ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোমগুলো দেখতে কিসের মতো হয়, অপত্য ক্রোমোজোমগুলো দেখতে, অপত্য ক্রোমোজোমগুলো দেখতে ইংরেজি বর্ণের, ইংরেজি বর্ণের ভি, এল, জে, আই এর মতো হয়, তো হয়, ঠিক আছে, এরকম বলতে পারো। তারপরে আরেকটা দিতে পারো, যে অপত্য ক্রোমোজোম, এটা দিয়ে দিতে পারো যে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়, অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তোমাদের একটা প্রশ্ন, হ্যাঁ এটা কি একটা উত্তর গেল, বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা এর পরবর্তীতে প্রশ্ন ছিল যে এটা আসলে কিসের মতো, এটা হচ্ছে কি ক্রোমোজোমের সমতা রক্ষায়। এখন ক্রোমোজোমের সমতা কিভাবে রক্ষা হচ্ছে দেখো, ক্রোমোজোমের সমতা রক্ষার ক্ষেত্রে আমরা দেখব যে মিওসিসের ভূমিকাটা দেখতে আসছে, যে মিওসিস কোষ বিভাজন কীভাবে ক্রোমোজোমের সমতা রক্ষা হচ্ছে। তো এই ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নটা যেটা ছিল, দেখো এই যে প্রশ্নটা, এই যে ক্রোমোজোমের সমতা রক্ষায় ওয়াই কোষ বিভাজনের, ওয়াই কোষ বিভাজনের গুরুত্ব, তো লাগবে যে ক্রোমোজোমের সমতা রক্ষায় মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব ব্যাখ্যা করা হলো। এই যে তুমি মিওসিস কোষ বিভাজনের নামটা উল্লেখ করলা, তো এখানে হচ্ছে তোমার 1 মার্ক নিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ তো প্রথমে কি করবা তুমি, ধরো হচ্ছে এটা হচ্ছে গহ বা গ হোক আর গহ হোক, তো প্রথমে হচ্ছে উত্তর লেখার সময় তো ধাপ, ধাপ একে কি করবা, ধাপ একে হবে যে অংশটা উদ্দীপকে বলছে এই অংশটার নাম লেখা। হ্যাঁ
ওই অংশটার নাম লিখব। এখন দেখো ওয়াই কোষ বিভাজন বলছে, তো ওয়াই কোষ বিভাজনের যে অংশ, কোন অংশ বোঝাচ্ছে? মিওসিস কোষ বিভাজন। তাহলে এই অংশটার তাহলে হচ্ছে মিওসিস কোষ বিভাজনের কি নাম লাগবে? ওই অংশটার নাম লাগবে যে অংশটা কি প্রশ্ন চাইছে। ঠিক আছে, এটা হচ্ছে ধাপ 1। তারপরে হচ্ছে ধাপ 2। ধাপ 2তে হচ্ছে কি করবা? ওই ডেফিনেশন, ওই অংশটার সংজ্ঞা লিখবা। হ্যাঁ, ওই অংশটার সংজ্ঞা দিবা। এইভাবে লিখলে হচ্ছে দেখবে যে তোমাদের মানে পুরোপুরি মার্ক পাবা। ওই অংশটার সংজ্ঞা, ডেফিনেশন লিখব, সংজ্ঞা লিখব। ওই অংশটা কি লিখবো? আমরা সংজ্ঞা লিখব। ঠিক আছে, এরা হচ্ছে আমাদের ধাপ 2। ধাপ 2তে আমরা এই কাজটা করব। তারপরে ধাপ 3 হচ্ছে তোমরা ব্যাখ্যা লিখবা। ব্যাখ্যা তোমরা যে বইয়ে পড়ছো, বইয়ে দেওয়া আছে, হ্যাঁ, এই ব্যাখ্যাটা লিখবা। কিন্তু এখানে এই প্রশ্নটার ক্ষেত্রে তোমরা ধাপ 3 কি করবা? ধাপ 2তে কি লিখবা? মিউসিসের ডেফিনেশনটা লিখবা। ঠিক আছে, 3 নম্বরে তোমরা চাইলে হচ্ছে কি অনেক সময় ফ্লো চার্ট দিতে পারো। ফ্লো চার্ট দিলে এটা কি হয়? আরও আকর্ষণীয় হয় বিষয়টা। ঠিক আছে, ফ্লো চার্ট দিলে হয় আরও আকর্ষণীয়। তো এখানে হচ্ছে আমরা একটা ফ্লো চার্ট দিব। ঠিক আছে, আমরা যে মিওসিস কোষ বিভাজনের নাম লিখব, মিওসিস কোষ বিভাজনের যে নাম লিখলাম, সংজ্ঞা লিখলাম, তারপরে হচ্ছে কি আমরা একটা ফ্লো চার্ট দিব। হ্যাঁ, একটা ফ্লো চার্ট লিখবো। এখানে ফ্লো চার্টটা কী হবে? তুমি যদি এখানে ফ্লো চার্টটা দাও, এটা হচ্ছে 2n, এটা হচ্ছে 2n। তো এখানে দেখো এটা হচ্ছে অর্ধেক হয়ে যাচ্ছে, এখানে n হচ্ছে। ঠিক আছে, n হয়ে এখানে হচ্ছে কি তোমার এখানে হচ্ছে পুংজনন কোষ দেয়া দিলা, মুছিয়ে ফেলি, পুংজনন কোষ এটা দিলা হচ্ছে স্ত্রী জনন কোষ। ঠিক আছে, এটা হচ্ছে পুংজনন কোষ দিলা, এটা হচ্ছে কি স্ত্রী জনন কোষ দিলা। তারপরে এখানে হচ্ছে কি, এখানে 2n, তো এখানে হচ্ছে কি n হচ্ছে, তো এটা হচ্ছে কি শুক্রাণু দিয়ে দিলা, শুক্রাণু। এখানে দেখো ডিম্বাণু, ঠিক আছে, এটা হচ্ছে শুক্রাণু, এটা হচ্ছে কি ডিম্বাণু। তারপরে এখানে হচ্ছে কি তোমার একসাথে মিললা 2n হচ্ছে, এটা কি জাইগোট। এটা কি তৈরি হলো? এটা হচ্ছে কি তোমার একটা জাইগোট তৈরি হলো। ঠিক আছে, তো এখানে দেখো মানে মাতৃকোষ বা হচ্ছে দেহকোষে থাকে 2n সংখ্যক, কিন্তু জাইগোটে কি হলো? 2n সংখ্যক হলো। এই যে ক্রোমোজোম যে সমান, এই যে সমান যে বিষয়টা আসছে, এটা হচ্ছে কি তোমার মিওসিস কোষ বিভাজনের কারণে আসছে। কেন? দেখো, যদি মিওসিস কোষ বিভাজন না হতো তাহলে কি হইতো? যে 2n এরকমভাবে দেখা দিতে পারো যে এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। যদি মিওসিস কোষ বিভাজন না হতো তাহলে কি হতো? লেখা দিতে পারো, যদি মিওসিস কোষ বিভাজন না হয় তাহলে এরকম হবে যে এখানে 2n, এটা হচ্ছে 2n, এটা হচ্ছে তোমার 2n, তো 2n হইলো তো 4n। এই যে মিওসিস কোষ বিভাজন না হলে তোমার এই মাতা পিতার দেহে, মাতৃকোষের দেহে, মাতা পিতার দেহে ছিল 2n সংখ্যক, কিন্তু প্রজাতিতে হয়ে গেছে কি 4n। তাহলে ক্রোমোজোম কি করে? তোমার বৈচিত্র্য রক্ষা করে না? ক্রোমোজোম কি করে? বৈচিত্র্য রক্ষা করে। তো এখানে যেহেতু ক্রোমোজোমের সংখ্যা 2n ছিল, এখানে হয়ে গেছে 4n, তাহলে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গেছে। তাহলে কি হবে? প্রজাতির মধ্যে সমতা রক্ষা হইল না। সমতা রক্ষা না হইলে বৈচিত্র্যগুলো কি চেঞ্জ হয়ে গেল, বৈচিত্র্যের চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে তোমরা এরকমভাবে ফ্লো চার্ট দিয়ে লিখে দিবা, তাহলে হচ্ছে কি একদম সম্পূর্ণ ফুল মার্ক আশা করি। দেখো, এখানে 2n ছিল, এখানে 2n, এখানে কিন্তু সমান হয়েছে। এখানে মাতৃকোষের সাথে হচ্ছে কি তোমার জাইগোট, জাইগোটের ক্রোমোজোম সংখ্যা সমান, যার কারণে কি হয়েছে? মাতৃকোষের সাথে যদি জাইগোটের ক্রোমোজোম সংখ্যা সমান হয় তাহলে হচ্ছে কি প্রজাতির তোমার কি টিকে থাকবে। ঠিক আছে, আমি এখানে কিন্তু আরেকটা প্রশ্ন উত্তর বলে দিতেছি। দেখো, সেম প্রশ্ন মিউজিস থেকে যদি কোনো সময় প্রশ্ন আসে, সবগুলা দেখবে যে ঘুরাই ফিরাই মানে একরকমই আসে। তো এখানে যদি তুমি চালাকি করে একটা উত্তর শিখে ফেলো ভালোভাবে, তাহলে হচ্ছে কি সবগুলাতে তুমি একটাই আনসার দিতে পারবা। তো দেখো, এখানে n ছিল, দেখো তো এখানে ছিল 2n, দেখো এখানে 2n ছিল, এখানেও দেখো 2n হয়েছে। মাতৃকোষে যেটা ছিল জাইগোটে কিন্তু এটা হচ্ছে, তাহলে প্রজাতি তোমার রক্ষা পাইছে।
হ্যাঁ, সমতা ছিল। সমতা থাকার কারণে প্রজাতি তোমার রক্ষা পাবে, আর যদি সমতা না হয় তাহলে প্রজাতি টিকে থাকতে পারবে না। তোমার হচ্ছে কি অনেক ধরনের বৈচিত্র্য ঘটবে, যেগুলো কি বংশগতি দ্বারা তোমার কি ঠিকভাবে রক্ষা হবে না। তো একই সাথে কিন্তু তোমার দুই রকমের উত্তর হয়ে, মানে দুইটা প্রশ্ন উত্তর কিন্তু একটা প্রশ্নতেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকমভাবে হচ্ছে আমাদের আনসার দিতে হবে। তো এখন হচ্ছে দেখো আমরা আরেকটা প্রশ্ন যাই, যেটা হচ্ছে সিলেট বোর্ড 2024 আসছে। তো এখানে দেখো আগে হচ্ছে আমরা মানে সিলেক্ট করব যে প্রশ্ন দ্বারা কি বোঝাচ্ছে, হ্যাঁ, সিলেক্ট। তো এখানে দেখো এটাও ছিল 2n, এটাও 2n, এটাও 2n, এটা 2n। তো এটা কি হবে, ডিরেক্ট মাইটোসিস, মাইটোসিস হবে 21 বিভাজন মাইটোসিস। দেখো এখানে 2n ছিল, এখানে হচ্ছে কি nn, সেম আগের প্রশ্নের মতোই। এটা হচ্ছে কি মিওসিস, মিওসিস, ঠিক আছে, মিওসিস। তাহলে দেখো উদ্দীপকে এ অংশের কোষ বিভাজন, এ অংশ বলতে গেলে মাইটোসিস কোষ বিভাজন, এ বলতে গেলে মাইটোসিস ছিল, মাইটোসিস। কোষ বিভাজনের যে ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয় সে ধাপটি ব্যাখ্যা করো। এই দেখো মোটা না, মোটাতে মনে রাখবা মতে মোটা, মতে মেটাফেস, মতে মোটা, মতে মেটাফেস, এভাবে মনে রাখবা। ধাপটির ব্যাখ্যা করো। তাহলে মেটাফেসের যে ধাপগুলো আছে এগুলো ব্যাখ্যা করবা। তো মেটাফেস ধাপের ব্যাখ্যাটা কিন্তু ভাইয়া একটু আগে কিন্তু তোমাদেরকে দেখায় আসছি যে মেটাফেসে কী হয়, ক্রোমোজোমগুলো মাঝখানে আসে, তারপর হচ্ছে সর্বাধিক মোটা ও খাটো হয়, মেটাকাইনোসিস ঘটে, তারপর হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের কি হয় সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। হ্যাঁ, এগুলো কিন্তু দেখায় আসছি ওই ইয়াতে। তারপর হচ্ছে ক্রোমোজোমে দেখো সমতা রক্ষায়, সেম প্রশ্ন। দেখো আগের প্রশ্ন দেখো, আগের প্রশ্ন আমাদের ছিল যে ক্রোমোজোমের দেখো সমতা রক্ষায় ছিল না, ক্রোমোজোমের সমতা রক্ষায়। এরাতে দেখো যে ক্রোমোজোমের সমতা রক্ষায়। তো বি অংশ কি মিওসিস ছিল, মিওসিস অংশের ভূমিকাই কি মুখ্য, সেম প্রশ্ন, ঠিক আছে, আশা করি পারবা। এরপরে আর প্রশ্নটাতে যাই। এ দেখো 2n 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 2n। তো এটা হচ্ছে কি চিত্র এক হচ্ছে মাইটোসিস। আগে হচ্ছে উদ্দীপকটা তোমরা সিলেক্ট করবে যে কোন কোষ বিভাজন বোঝাচ্ছে। দেখো 2n n হয়ে যাচ্ছে, 2n n সবগুলোই n। তাহলে এই চিত্র 2 এটা হচ্ছে কি তোমার মিওসিস, মিওসিস, ঠিক আছে। দেখো চিত্র 1 এবং চিত্র 2 মধ্যে বিরাজমান পার্থক্যগুলো ব্যাখ্যা করো। তো এখানে আমাদের কাছে কি চাইছে, মাইটোসিস এবং মিওসিসের পার্থক্যটা, ঠিক আছে। ধরো আমরা হচ্ছে পার্থক্যটা লিখি আগে, মাইটোসিস এবং মিওসিস। ধরো তুই লিখবা যে চিত্র 1 হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, চিত্র 2 হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এই কথাটা তোমরা আগে লিখবা যে চিত্র 1 দ্বারা কি বোঝাচ্ছে, চিত্র 2 দ্বারা কি বোঝাচ্ছে। চিত্র 1 দ্বারা মাইটোসিস, চিত্র 2 দ্বারা হচ্ছে কি মিওসিস। তাহলে তারপর লিখবা যে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে কি পার্থক্যগুলো চিত্রে বক্স আকারে দেখানো হলো। হ্যাঁ, তো এইভাবে পার্থক্য আকারে দেখানো হলো লিখবা, লেখার পরে একটা বক্স করবা, এরকমভাবে একটা বক্স করবা, ঠিক আছে। এরকমভাবে বক্স করতে পারো। আমরা হচ্ছে এরকমভাবে বক্স করা যায় কিনা একটু দেখি। হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার একটা বক্স করলাম, ঠিক আছে। ডিলিট করে দিই এগুলো। আগে হচ্ছে আমরা একটা বক্স আনি। ধরো এরকম একটা বক্স আনলাম। তারপর হচ্ছে আমরা ধরো হচ্ছে বক্সের মাঝখানে এরকমভাবে দাগ দিবে। হ্যাঁ, তো দাগ দিয়ে এরকম কি মাইটোসিস এবং মিওসিস নামকরণ করবে। এটা হচ্ছে কি মাইটোসিস, কি মাইটোসিস, আর এটার নামকরণ করবে হচ্ছে কি মিওসিস। এরকমভাবে করবে মাইটোসিস এবং কি মিওসিস। প্রথমে কি দিবে, প্রথমে দিবে সংজ্ঞাটা। ধরো হচ্ছে এরকম আমাদের 5টা কিংবা 6টা দিলেই হচ্ছে এনাফ। মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা দিবা, মিওসিসের সংজ্ঞাটা দিবা। এটা হচ্ছে 1 নম্বরে গেল। 2 নম্বরে কি দিবা, এটা কোথায় ঘটে, মাইটোসিসটা কোথায় ঘটে, মিওসিসটা কোথায় ঘটে, ঠিক আছে, এটা দিবা 2 নম্বরে। মাইটোসিস কোথায় ঘটে, দেহকোষে ঘটে। আর এটা কোথায় ঘটে, তোমার হচ্ছে জনন কোষে ঘটে। এটা ঘটে তোমার জনন কোষে।
দেহ কোষে ঘটে আর জনন কোষে ঘটে। তারপরে এই মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম কি, মিওসিস কোষ বিভাজনের অপর নামটা কি, ঠিক আছে, এটা দিবা। মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম কি, সমীকরণিক বিভাজন। হ্যাঁ, সমীকরণিক বিভাজন। আর মিওসিস কোষ বিভাজনের অপর নাম কি, হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন, ঠিক আছে। তোমার এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার দিবা এখানে কি, নিউক্লিয়াসের একবার বিভাজন হয়, একবার বিভাজন হয়, নিউক্লিয়াসের একবার বিভাজন হয়, ঠিক আছে। মাইটোসিসে কি হয়, নিউক্লিয়াসের একবার। মিওসিসে কি হয়, মিওসিসে হয় নিউক্লিয়াসের দুইবার বিভাজন, দুইবার বিভাজন, ঠিক আছে। নিউক্লিয়াসের দুইবার বিভাজন কেন হয়, ধরা হচ্ছে তোমার এই যে 2n ছিল, 2n থেকে n হইব, এখানে একবার হয়, তারপর n থেকে যে আবার n হইব, এখানে হয়, এখানে একবার হয়, এখানে একবার হয়, তাহলে হচ্ছে দুইবার, ঠিক আছে, দুইবার হয়। তো নিউক্লিয়াসের বিভাজন দুইবার। তারপরে আরও অ্যাড করবা যে তোমার এখানে অ্যাড করতে পারো যে ক্রোমোজোমের বিভাজন হয় একবার, ক্রোমোজোমের বিভাজন একবার। এখানেও লিখবা যে ক্রোমোজোমের বিভাজন, হ্যাঁ, এখানেও হয় কি, ক্রোমোজোমের বিভাজন একবার হয়, ক্রোমোজোমের বিভাজনও কয়বার হয়, একবার হয়। নিউক্লিয়াসের দুইবার কিন্তু ক্রোমোজোমের একবার হয়, ঠিক আছে। তারপরে কি লিখবা, তারপরে আরেকটা লিখতে পারো, তা আরেকটা কি লিখবা, যদি আমরা একটু উপরে তুলি, ধরো এটা হচ্ছে উপরের দিকে থাকুক, এরকম থাকুক, ঠিক আছে। তারপর আমরা লিখি যে ক্রোমোজোমের তো একবার করে হয় দুইটাতে। তারপরে হচ্ছে দেখো ক্রোমোজোমের সংখ্যা, এই 5 নাম্বার বা 6 নাম্বার, 6 নাম্বার কি দিতে পারো, এখানে মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, সংখ্যা সমান থাকে। আর হচ্ছে মিওসিসের ক্ষেত্রে কি হয়, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, হ্রাস পায়, ঠিক আছে। 5-এ কি হয়, তুমি দিতে পারো যে মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এখানে কি হ্রাস পায়, এটা তো 6 গেল। 7 নাম্বার কি দিবা, 7 নাম্বারে দিবা যে কোথায়, উদাহরণ, এক্সাম্পল বলা, এখানে হচ্ছে উদাহরণ দাও, উদাহরণ কোথায় ঘটে, তোমার দেহকোষে, দেহকোষ তো লিখলাম, এখানে লাগবে যে কাণ্ড, পাতা, হ্যাঁ, তারপরে কাণ্ড, পাতা, তারপর হচ্ছে মূল, এগুলো দেওয়া দিতে পারো 2-3টা। আর এখানে দিতে পারো হচ্ছে উদাহরণের ক্ষেত্রে তুমি দিয়ে দিতে পারো পরাগদানি, পরাগদানি হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়ের ক্ষেত্রে যে ডিম্বাণু আছে, ডিম্বাণুতে গেলে গর্ভাশয়ে, ডিম্বাণু, হ্যাঁ, গর্ভাশয় দিয়ে দিতে পারো, সমস্যা নাই। পরাগদানি এবং গর্ভাশয় ঘটে, উদ্ভিদের ক্ষেত্রে এটা দিলাম। তাহলে এই 7টা উদাহরণ দিলে এনাফ, ঠিক আছে। 7টা উদাহরণ যদি তোমরা সুন্দরভাবে গুছাই লিখো, মোটামুটি এনাফ। তো এটা গেছে হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো তারপরে হচ্ছে কি, প্রজাতির বৈচিত্র্য সৃষ্টিতে মাইটোসিস, মানে তোমার চিত্র 2 কি করে, প্রজাতির মধ্যে বৈচিত্র্য সৃষ্টিতে, বৈচিত্র্য এটা হচ্ছে কি পয়েন্ট, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন বৈচিত্র্য সৃষ্টিতে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দেখো মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি ঘটে, এটা কিন্তু আমরা কিন্তু দেখে আসছিলাম। তোমার মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে কি হয়, মিওসিস কোষ বিভাজনের ক্ষেত্রে তোমার এই যে প্রথমে হচ্ছে কোন চিত্র 2 কোষ বিভাজন মিওসিস, তারপর সে সংজ্ঞাটা লিখবা, হ্যাঁ, ধাপ 2 সংজ্ঞা। 3 নম্বরে এরকম একটা ফ্লো চার্ট দিবা, সেম ফ্লো চার্টটা দু এন, এখানে হচ্ছে কি এন, তারপরে মিললা হচ্ছে 2n হইল, এই যে 2n। তো এখানে হচ্ছে ক্রোমোজোমগুলোর মধ্যে কি হয়,
তোমার হচ্ছে বৈচিত্র্য সৃষ্টির ক্ষেত্রে এই সবগুলা সেমই লাগবে, যে সমতা থাকে সমতার বিষয়টা হালকা একটু দেখাই দিবা, দেখানোর পরে যে হালকাভাবে মেইন পয়েন্টটা লাগবে, যে বৈচিত্র্যের ক্ষেত্রে এই পয়েন্টটা লাগবে, বৈচিত্র্যের ক্ষেত্রে এই পয়েন্টটা মেইন লাগবে, যে ক্রোমোজোমগুলোর মধ্যে অংশের বিনিময় ঘটে। কি ঘটে? অংশের বিনিময় ঘটে। ক্রোমোজোমগুলোর মধ্যে কি হয়? অংশের বিনিময় ঘটে। এখন ক্রোমোজোমগুলোর মধ্যে যে অংশের বিনিময় ঘটে, যার কারণে কি হয়, তাদের মধ্যে তোমার বৈচিত্র্য সৃষ্টি হয়। ঠিক আছে, এইটা হচ্ছে মেন কি পয়েন্ট। এই মেন কি পয়েন্টটা লেখা তোমরা কি সুন্দর করে হচ্ছে আনসার করে দিবা, দেখবো যে একদম ফুল মার্ক। আর হচ্ছে মিউসিসের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো সমতার ক্ষেত্রে দেখাইলাম, এগুলো লিখে দিলেই এনাফ। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা নেক্সট কোষ বিভাজন। দেখো নেক্সটের ক্ষেত্রে এক চিত্রে সংগঠিত প্রক্রিয়া। এক চিত্র। এখন এক চিত্রটা তোমার কোথায় দেখাইছে? দেখো এটা হচ্ছে কাণ্ড না, দেখো এটা হচ্ছে কাণ্ডর ক্ষেত্রে দেখাইছে। আর যে ওয়াই এক্স এর যেটা হচ্ছে কাণ্ড দেখাইছে, আর ওয়াইয়ের ক্ষেত্রে দেখো ওয়াইটা দেখাইছে তোমার পরাগধানীতে। ওয়াইটা কোথায় আছে? ওয়াইটা পরাগধানী। এক্সটা কোথায়? কাণ্ডতে। এক্স কাণ্ড, ওয়াইটা হচ্ছে কোথায়? পরাগধানীতে। তো এখন হচ্ছে কি বলছে, উদ্দীপকে এক চিত্রে সংগঠিত প্রক্রিয়াটির তৃতীয় ধাপ কি? মেটাফেজ। দেখাইছি একটু আগে, সেম বৈশিষ্ট্য লিখে দেবা, শেষ। এটা শেষ আমাদের। তারপর হচ্ছে এক্স ওয়াই এর মধ্যে সংগঠিত তুলনামূলক পার্থক্য দুইটি আলোচনা করো। তুলনামূলক পার্থক্য আলোচনা। প্রক্রিয়া দুটির মধ্যে তুলনামূলক আলোচনা করা মানে তুলনামূলক বলতে গেলে তুলনা বুঝাইছি মানে কি? পার্থক্য। শেষ। ওই যে একটু আগে লিখলাম না, গড় ক্ষেত্রে যে পার্থক্যটা দেখাই দিলাম, সেম। এক্স হচ্ছে তোমার এক্স চিত্র বা এক্স অংশের মধ্যে কী ঘটে? মাইটোসিস ঘটে। আর ওয়াই অংশের মধ্যে তোমার কী ঘটে? মিউসিস ঘটে। তাহলে মাইটোসিস এবং মিউটসিস এই দুইটার মধ্যে কি পার্থক্য লিখে দিবা, শেষ। ওই একটু আগে যেটা দেখাইলাম। তারপরে আমরা নতুন প্রশ্নে যাই। দেখো এটা কোথায় আসছে? কুমিল্লা বোর্ড 2024 আছে। দেখো কি বলছে, জবা গাছ। দেখো এই যে জবা গাছের কচি কাণ্ড, কাণ্ডতে কোনটা ঘটে? মাইটোসিস। একটু আগে দেখাইলাম, কাণ্ডতে কোনটা ঘটে? মাইটোসিস। এবং পরাগধানীতে কি ঘটে? পরাগধানীতে ঘটে মিউসিস। কারণ কি? পরাগধানী হচ্ছে কি তোমার জনন কোষ না, পরাগধানী হচ্ছে জনন কোষ। আর তোমার কাণ্ডেতে কি থাকে? তোমার দেহকোষ থাকে। কোষ বিভাজনের মধ্যে ভিন্নতা দেখা যায়, অবশ্যই ভিন্নতা দেখা যাবে, কারণ মাইটোসিস এবং মিউসিসের মধ্যে কি ভিন্নতা রয়েছে। তো উল্লিখিত প্রথম অংশ বলতে গেলে মাইটোসিস, প্রথম অংশে কোষ বিভাজন মানে মাইটোসিস কোষ বিভাজনের তৃতীয় পর্যায় বলতে মেটাফেজ পর্যায়ে চিত্র। দেখো তোমরা হচ্ছে চিত্রগুলা প্রত্যেকটা ধাপের প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রত্যেকটা ধাপের চিত্রগুলা তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করে রাখবা। এখানে যেটাতে চিত্র সহকারে বলবে, চিত্র সহকারে দেখাতে হবে মাস্ট। আর যেটাতে চিত্র বলবে না, এটাতে শুধু ব্যাখ্যা দিলেই এনাফ হয়ে যাচ্ছে। তো এটা তো আমাদের সলভ হয়ে গেল। চিত্রটা হচ্ছে বই থেকে প্র্যাকটিস করে নেবা। আর দেখো এখানে বলছে গহতে কি বলছে, দ্বিতীয় অংশের বিভাজন প্রক্রিয়াটি প্রজাতির বৈচিত্র্যতা সৃষ্টি করে, ব্যাখ্যা করো। এই যে সেম প্রশ্ন, প্রজাতির মধ্যে কি বৈচিত্র্য সৃষ্টি করে? দেখো এই যে প্রজাতির মধ্যে কি করে? বৈচিত্র্য সৃষ্টি করে। তো বৈচিত্র্য সৃষ্টি করার প্রশ্নটা একটু আগে দেখে আসলাম কেন করে। এই যে ক্রোমোজোমগুলোর মধ্যে কি হয়? অংশের বিনিময় ঘটে, যার কারণে কি বৈচিত্র্য সৃষ্টি হয়। তাহলে এই যে দ্বিতীয় অংশের কোষ বিভাজনটা হচ্ছে মিউসিস কোষ বিভাজন, এটা হচ্ছে ধাপ একে লিখবা। ধাপ দুতে কি লিখবা? ধাপ দুতে হচ্ছে মিউসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা দিবা। ধাপ 3-এ একটা ফ্লো চার্ট আঁকবা। ঠিক আছে, ফ্লো চার্টটা আঁকবা। মিউসিসের ক্ষেত্রে ফ্লো চার্টটা আঁকবা ধাপ 3-এ। আঁকার পরে মিউসিসের ক্ষেত্রে যেই মানে তোমার হচ্ছে মাতৃকোষ থেকে তোমার হচ্ছে কি তোমার এন সংখ্যক হইলো, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হলো, হ্যাপ্লয়েড থেকে একসাথে হইয়া তোমার জাইগোট। এই জাইগোটের ক্ষেত্রে জাইগোট যখন তৈরি হয় তখন কি হয়? তোমার এগুলোর সাথে কি অংশের বিনিময় ঘটে। এই যে মিউসিস হওয়ার সময় তোমার কি হয়? ক্রোমোজোমগুলোর মধ্যে অংশের বিনিময় ঘটে। এখন অংশের বিনিময় ঘটলে কি হয়? একটা ক্রোমোজোমের সাথে যে আরেকটা ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটে। তাহলে ধরো
তুমি আরেকজনের সাথে বিনিময় করলা, তো তোমাদের মধ্যে কি মিশ্রণ হইলো না? মিশ্রণ হলো। ধরো দুইটা পাত্র আছে, দুইটা পাত্রের মধ্যে আমরা কিছু অংশ বিনিময় করলাম, একটাতে ধরো হচ্ছে হলুদ আর একটাতে মরিচ, তো দুইটার মধ্যে কি বিনিময় করলো, বিনিময় করলে দেখবা যে আরেকটা নতুন ফ্লেভার তৈরি হবে, ঠিক আছে? তো এই যে বৈচিত্র্য তৈরি হইলো না, নতুন একটা কিছু তৈরি হইলো, দুইটা অংশের মধ্যে বিনিময় করলে নতুন একটা কিছু তৈরি হইলো, তো এই যে বৈচিত্র্য তৈরি হইলো, শেষ। এরকম হচ্ছে কি এই অংশটা লেখা তোমরা হচ্ছে কি ব্যাখ্যা করে দেবা, বইয়ে যে ব্যাখ্যাটা আছে এরকমভাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। এটা আসছে কোথায়? রাজশাহী বোর্ড 2019-এ। ক্রোমোজোম সংখ্যা সমান, ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, সমান কথা যেখানে আছে ক্রোমোজোম সংখ্যা সমান, সমান থাকলে এটা হচ্ছে কি মাইটোসিস, মাইটোসিস, ঠিক আছে? আর এই যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, অর্ধেক হইলে কি হবে? অর্ধেক হইলে হবে হচ্ছে মিউসিস। সব সময় রাখবা অর্ধেক কথা যেখানে দেখবা কোষ বিভাজনায়, এখানে হচ্ছে কি মিউসিস, আর সমান থাকলে হবে কি মাইটোসিস। তো এখানে দেখো কি লেখছে, পি, পি বিভাজনের ক্যারিওকাইনেসিস। এখানে পি বিভাজন কোনটা? পি বিভাজনটা হচ্ছে মাইটোসিস। প্রথমে লাগবে যে পি কোষ বিভাজনটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তারপরে দেখো পি কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস। দেখো মাইটোসিসের ক্ষেত্রে দুইটা পর্যায়ে পড়াইছিলাম যে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। দেখো এগুলো কিন্তু কাজে লাগতেছে। ক্যারিওকাইনেসিস ধাপের চিত্র অঙ্কন করো, মানে চিত্র আঁকো। তো এখানে তোমার কি চাইছে? শুধু ধাপের। ক্যারিওকাইনেসিসের কয়টা ধাপ? 5টা ধাপ। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো এখানে দেখো শুধু কি চাইছে? এখানে শুধু চিত্র অঙ্কন করো, চিত্র আঁকো, চিহ্নিত চিত্র আঁকো, মানে চিত্রগুলো আঁকা চিহ্নিত করে দেবা যে কোনটারে কি বলে, ঠিক আছে? বইয়ের যে চিত্রগুলো। তো এটা তোমাদের যারা চিত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করে না এরা হচ্ছে জন্য অনেক সময় লাগবে, আর এই চিত্রগুলো আঁকতে মোটামুটি সময়ও লাগে। তো চেষ্টা করবা এরকম বেশি, যেগুলো বেশি সময় লাগে এগুলো স্কিপ করার জন্য আর কি, হ্যাঁ? যেটা সহজ থাকে এগুলো দেখবা যে সহজ এবং কম সময় লাগে। তো এটা হচ্ছে কি মাইটোসিস হচ্ছে চিত্র, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো চিত্র এঁকে দিবা, শেষ এটা। তারপর হচ্ছে পি এবং কিউ বিভাজনের জন্য অপরিহার্য। পি এবং কিউ কি জীবের জন্য অপরিহার্য, ঠিক আছে? কেন অপরিহার্য? পি এবং কিউ, পি কিউ কি? পি হচ্ছে মাইটোসিস, কিউ হচ্ছে কি মিউসিস। তো এখানে মাইটোসিস এবং মিউসিসের কি গুরুত্ব লিখে দিতে হবে। এখন দেখো মাইটোসিস এবং মিউসিসের গুরুত্ব তুমি কোন ক্ষেত্রে লাগবা? বইয়ে হচ্ছে সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে মাইটোসিস এবং মিউসিসের গুরুত্ব কি। মাইটোসিসের ক্ষেত্রে কী হয়? আমাদের যে দৈহিক মানে দৈহিক কোষের কী ঘটে? মানে বিভাজন ঘটে। দৈহিক কোষের কী ঘটে? বিভাজন ঘটে। এখন বিভাজন করলে কি হয়? উদ্ভিদের ক্ষেত্রে যেমন দৈর্ঘ্য প্রস্থ বাড়ে, হ্যাঁ, প্রাণীর ক্ষেত্রে যেমন বৃদ্ধি পায়, ক্ষতীয় স্থান পূরণ হয়, জনন কোষের সংখ্যা বাড়ে, এগুলো হচ্ছে লিখে দিবা। মাইটোসিসের ক্ষেত্রে কি হয় এগুলো হচ্ছে কি বইয়ে যা আছে ব্যাখ্যাগুলো। মাইটোসিসের ক্ষেত্রে ধরো হচ্ছে 3টা গুরুত্ব লিখলা, হ্যাঁ, 3টা ব্যাখ্যা লেখা দিলা কী ঘটে মাইটোসিসের ক্ষেত্রে। আর মিওসিসের ক্ষেত্রেগুলো তো একদমই ইসে আরও, যে তুমি বারে বারে সলভ করতেছো, জীবের ক্রোমোজোম সংখ্যা সমান রাখে, বৈচিত্র্য সৃষ্টি করে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি ব্যাখ্যা সহকারে লেখা দিবা যে মাইটোসিস আর মিওসিসের ক্ষেত্রে এই যে ব্যাখ্যাগুলো এগুলো লেখা দিলে কি এনাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এরপরের প্রশ্নটাতে যাই। এরপরের প্রশ্ন দেখো, কুমিল্লা বোর্ড 2024-এ আসছে এটা। উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে এক ধরনের কোষ, এই যে দেখো, এই যে দেখো দেহকোষ। দেহকোষ কথাটা যেখানে বলছে এটা হচ্ছে কি মাইটোসিস, মাইটোসিস। দেহকোষ মানে কি মাইটোসিস। দেখো দেহকোষে এক ধরনের বিভাজন হয়, উক্ত কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি ধাপে সেন্ট্রোমিয়ার, হ্যাঁ, 2 ভাগে বিভক্ত হয়। উদ্দীপকে উল্লেখিত ধাপটি সচিত্র সহকারে ব্যাখ্যা করা। দেখো সেন্ট্রোমিয়ার 2 ধাপে বিভক্ত হয়। সেন্ট্রোমিয়ারের বিভাজনটা শুরু হয় তোমার মেটাফেজে, কিন্তু 2 ধাপে বা 2 ভাগে বিভক্ত হয় তোমার অ্যানাফেজে আসে সম্পূর্ণভাবে। অ্যানাফেজ, এই যে অ্যানাফেজ পর্যায়ে কি তোমার চিত্র সহকারে ব্যাখ্যা করো, দেখাইলাম না একটু আগে? অ্যানাফেজ পর্যায়ে ব্যাখ্যা এরা লিখে দিবা। তারপর হচ্ছে দেখো, উদ্দীপকের উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কী ধরনের সমস্যা হবে এটা বিশ্লেষণ করো, হ্যাঁ। এখন এটা হচ্ছে আমরা একটু যাই যে কী ধরনের সমস্যা হবে। তো এখন দেখো মাইটোসিস, মাইটোসিস না হলে মাইটোসিস কোষ বিভাজন, কোষ বিভাজন তোমার হচ্ছে নিয়ন্ত্রিতভাবে না হলে, নিয়ন্ত্রিতভাবে না হলে তোমার কি হবে?
তোমার ক্যান্সার ক্যান্সার এবং টিউমার হবে তো এখন দেখো ক্যান্সার আর টিউমার বিষয়টা কি এর একটু আমাদের বুঝতে হবে। দেখো মাইটোসিসের ক্ষেত্রে যে প্রক্রিয়াগুলো, দেখো মাইটোসিস দেখো আমাদের দেহকোষে ঘটতেছে। দেহকোষ বলতে গেলে এখন আমাদের অনেক ধরনের কোষ আছে দেহের মধ্যে। ধরো হচ্ছে আমাদের কানের যে কোষগুলো এটাও দেহকোষ, আবার আমাদের যে হাতের কোষগুলো এগুলো দেহকোষ। এখন আমাদের হাত যেভাবে বৃদ্ধি পাচ্ছে, কান যদি এভাবে বাড়ে সুন্দর দেখাবে না, স্বাভাবিক বিষয়। নাক যদি তোমার হাতের মতো বাড়ে, নাক এসে পড়ে থাকবে এরকমভাবে হাতের সুরের মতো, হ্যাঁ, এরকমভাবে তো সুন্দর দেখাবে না। এক এক অংশে যে বিভাজন এটা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। এখন আমার হাতের কোষগুলো যেইভাবে বৃদ্ধি পাচ্ছে, কানের কোষগুলা বা নাকের কোষগুলা এগুলো কিন্তু এরকমভাবে বৃদ্ধি পাচ্ছে না, ঠিক আছে। তো এক একটা বৃদ্ধি এক এক রকম। এই যে বৃদ্ধি, কোষ বিভাজন, একটা কোষ কতবার বিভাজন হবে এটা কিন্তু নিয়ন্ত্রিত হয়। এই যে একটা কোষ নিয়ন্ত্রিত হবে কিনা, হ্যাঁ, এই কতবার বিভাজিত হবে এটা যে নিয়ন্ত্রিত হয় একটা প্রোটিনের কারণে। এটা হচ্ছে P53 নামক কি প্রোটিন। যদি এটা তোমাদের বইয়ে নাই, এটা হচ্ছে উচ্চ শ্রেণীর বই আলোচনা, কিন্তু যদি এটা জানা রাখো, শুধু জানা রাখার জন্য P53 নামক প্রোটিন, এই প্রোটিনটা নিয়ন্ত্রণ করে। এখন যদি কোনো কারণ যেমন ভাইরাস আক্রমণ করলো বা তেজস্ক্রিয় রশ্মি পড়লো, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে এই প্রোটিনটাতে কি হয়, সমস্যা তৈরি হয়। যখন এই প্রোটিনটাতে তোমার সমস্যা তৈরি হবে তখন হচ্ছে কি মায়োসিস কোষ অনিয়ন্ত্রিতভাবে হলো একটার পর একটা হইতে থাকবো একটা থেকে, মানে এটা শেষ নাই। ধরো হচ্ছে কানের কোষগুলোতে হইলো অনেক বেশি, তাহলে একটার পর একটা যখন কোষ বিভাজন হয় তখন কোষগুলো একত্রে পুঞ্জীবিত হয়ে যায়। এরকম একটার পর একটা হইলো তো এতগুলা কোষে তো একসাথে জায়গা দিতে পারে না, তখন সবগুলা কোষ তোমার একসাথে হয়ে যায়, একসাথে হয়ে তোমার এরকম মোটা হয়ে যায়। ধরো হচ্ছে টিউমার তো দেখছো ফুলা যায়, টিউমার তো এটা তো বুঝো যে টিউমার হইলে যে ফুলা যায় কিছু, তখন কোষগুলো একসাথে জমা ফুলা যায়, তখন এটা বলা হয় কি টিউমার। এরকম টিউমার সৃষ্টি হলো। আবার ক্যান্সার মানে হচ্ছে কোষগুলো হচ্ছে অতিরিক্ত বৃদ্ধি। কোষগুলোর যখন অতিরিক্ত বৃদ্ধি ঘটে এগুলো আমাদের দেহে কি ক্ষতি সাধন করবে। এই ক্ষতি সাধন করাটা মানে টিউমার হচ্ছে কি অতিরিক্ত বৃদ্ধি করার পরে কি আমাদের ক্ষতি হবে। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে সব ক্ষেত্রে তোমার হচ্ছে বৃদ্ধি ঘটে না। ক্যান্সারের ক্ষেত্রে কোষগুলো যেমন বাড়ে কিন্তু সর্বক্ষেত্রে বাড়ে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই যে বৃদ্ধিটা ঘটবে ক্যান্সার কোষের ক্ষেত্রে কি সব ক্ষেত্রে কিন্তু কোষের বৃদ্ধিটা ঘটে না। আমাদের হচ্ছে বোন মেরুতে ক্যান্সার হতে পারে, লিভার ক্যান্সার, হার্ট ক্যান্সার, এরকমভাবে কি মানে অতিরিক্তভাবে হয়, এবং অতিরিক্তভাবে বাড়ার সাথে সাথে কি এরা আমাদের প্রত্যেকটা অংশকে আমাদের সমস্যা করে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গতে সমস্যা করে। এই যে সমস্যা করে এই বিষয়টাকে বলা হয় কি ক্যান্সার, ঠিক আছে। এরা কী কারণ হয়, P53 নামক ক্যান্সার মানে নামক জিনের কারণে হয়। ক্যান্সার আর টিউমার কি কোষের সৃষ্টি হয়। এরা তোমাদের এই ব্যাখ্যাগুলো রেখে দিবা, এনাফ, এটা তোমাদের বইয়ে আছে। এরপরে দেখো আমাদের কি, দেখো এফ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হলে কী করবে, এফ কোষ বিভাজন। তো এফ কোষ বিভাজনটা কি, এফ কোষ বিভাজন দেখো এখানে আছে দুইটা, এখানেও আছে কয়টা, দুইটা, এখনও আছে কয়টা, দুইটা। যেহেতু এটা সমান আছে তাহলে হচ্ছে এটা মাইটোসিস, ঠিক আছে। আর যেহেতু দেখো এখানে আছে দুইটা, এখানে হয়েছে একটা, এখানেও একটা, তাহলে দেখো দুইটা ছিল একটা হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে না। হচ্ছে কি মিওসিস, ঠিক আছে, হচ্ছে মিওসিস। তো এই যে এফ কোষ বিভাজনের নিয়ন্ত্রণ, মাইটোসিস কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হবে, এই যে ক্যান্সার টিউমার কোষ তৈরি হবে, একটু আগে যা পড়াইলাম এইটাই লিখে দিবা। তারপর হচ্ছে এবং এফ এর কোষ বিভাজনের তুলনামূলক আর এফ বলতে গেলে তোমার মিওসিস আর মাইটোসিসের মধ্যে পার্থক্য, শেষ পার্থক্যটা যেটা লেখাইলাম এটা লিখে দিবা। তারপরে দেখো এখানে দেখো কিউ চিহ্নিত অংশের কোষ বিভাজনের শেষ ধাপটি। এখন কিউ বলতে এখানেও আছে 46, এখানেও আছে 46 সমান, তাহলে এটা কি মাইটোসিস, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আর এখানে 46, এখানে হচ্ছে 23, অর্ধেক হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এটা কি তোমার মিওসিস, এটা হচ্ছে মিওসিস, এটা হচ্ছে মাইটোসিস। তো এখানে দেখো কিউ চিহ্নিত অংশের কোষ বিভাজন, কিউর শেষ ধাপ বলতে টেলোফেজ ধাপটির বর্ণনা করো। টেলোফেজের যে ধাপটা আছে এটা বর্ণনা করবা। তারপরে হচ্ছে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়া দুটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কী ধরনের সমস্যা হবে। সেম মাইটোসিসের ক্ষেত্রে কি মানে নিয়ন্ত্রিত বা না হলে কি তোমার ক্যান্সার কোষ সৃষ্টি হয়,
তোমার টিউমার হয়, এরকম হয়। আর মিউকোস যদি মিউসিস কোষ বিভাজন যদি সঠিকভাবে না হয় তাহলে কি হবে, মিউসিস কোষ বিভাজন সঠিকভাবে না হলে তোমার জননকোষ সৃষ্টি হবে না। জননকোষ সৃষ্টি না হলে কি প্রজাতিগুলো হচ্ছে কি ধারাবাহিকতা রক্ষা হবে না, বৈচিত্র্য রক্ষা হবে না, যার কারণে কি বংশ পরম্পরা বা বংশগতি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা লিখে দেবা। এরকমভাবে হচ্ছে কি ব্যাখ্যা ব্যাখ্যা করে দেবা, ওই যে আগে প্রশ্নগুলো দেখাই দিলাম যে এরকমভাবে। তারপরে দেখো ধাপ এ আর হচ্ছে এটা কি ধাপ বি। এখন ধাপ এ, এটাতে দেখো কি আছে, ক্রোমোজোমগুলো দেখো একদম মধ্যস্থানে আছে। হ্যাঁ, আমি কালারটা চেঞ্জ করি। ক্রোমোজোমগুলো দেখো একদম মধ্যবর্তী স্থানে আছে। এই যে মধ্যবর্তী স্থানে আছে, তাহলে এটা কি মেটাফেজ। আর দেখো একদম শেষের দিকে, একদম শেষের দিকে চলে আসছে, শেষের দিকে যে আসছে এটা হচ্ছে টেলোফেজ। ঠিক আছে, শেষের দিকে যেটা আসছে এটা কি টেলোফেজ। তো এখানে দেখো উদ্দীপক এ ধাপটির পরের ধাপের চিত্র, পরের ধাপ, এ ধাপের পরের ধাপ কোনটা, পরের ধাপ হচ্ছে অ্যানাফেজ। পরের ধাপের চিত্রগুলো আঁকার পরে চিহ্নিত করতে পারবে, অঙ্কন করে, এখানে কোনো ব্যাখ্যা যায় না, শুধু চিত্র আঁকবা। ঠিক আছে, তারপরে দেখো বিতে কি আছে, উদ্দীপকে বি ধাপটি কোষ বিভাজনে সঠিকভাবে না ঘটলে, দেখো বি যদি তোমার সঠিকভাবে না ঘটে তাহলে কী কী সমস্যা হবে। এখন বি হচ্ছে তোমার টেলোফেজ, বি যদি সঠিকভাবে না ঘটে তাহলে হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজন তোমার সঠিকভাবে ঘটবে না। মাইটোসিস কোষ বিভাজন যদি সঠিকভাবে না ঘটে, এই যে একটু আগে দেখালাম ক্যান্সার, টিউমার কোষ তৈরি হবে, জননকোষ তোমার হচ্ছে কি ক্ষতস্থান পূরণ হবে না, জনকোষে বৃদ্ধি ঘটবে না, উদ্ভিদের দেহ প্রস্থে বৃদ্ধি হবে না, মানে পুরাই বৃদ্ধি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এগুলো নষ্ট হয়ে যাবে। তো এগুলো হচ্ছে লিখে দিবা। তারপরে দেখো উদ্দীপকের কোষ বিভাজনে বি ধাপে কি ঘটে। দেখো বি ধাপটা কি, এই দেখো মধ্যবর্তী স্থানে আছে না মেটাফেজ, মধ্যবর্তী স্থানে আছে মানে কি মেটাফেজ। বি ধাপে কি ঘটে, মেটাফেজ ধাপটা বর্ণনা করে দিবা, যা আগে দেখাইছি। এ হচ্ছে কি, ধরো তো এ মাত্র শুরু হয়েছে, তাহলে হচ্ছে কি প্রোফেজ, মানে ক্রোমোজোমগুলো দেখা এখানে কোনো স্পিন্ডল তন্তু কোনো কিছু সৃষ্টি হয়েছে না। স্পিন্ডল ফাইবার থাকলে তো আমরা বুঝতে পারতাম না, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ এগুলোতে থাকতো। এখানে দেখো স্পিন্ডের যন্ত্র তৈরি হয় একদম শেষ পর্যায়ে চলে আসে, শেষের দিকে। যদিও চিত্রগুলো ভালোভাবে হয় নাই, চট্টগ্রাম বোর্ড 2024 আসছে, ভালোভাবে এরা চিত্রটা দিতে পারে নাই। এটা হচ্ছে টেলোফেজ। ঠিক আছে, এটা হচ্ছে টেলোফেজ। তাহলে দেখো কোষ বিভাজনে বি ধাপে মেটাফেজে কী ঘটে ব্যাখ্যা করে দেবা। তারপর হচ্ছে ক্রোমোজোমগুলো বিভিন্ন পরিবর্তন, ধাপ এ এবং ধাপ, এই যে বিভিন্ন পরিবর্তন ধাপ এ থেকে সি সৃষ্টিতে, এই যে এ থেকে সি তোমার কীভাবে সৃষ্টি হলো, মানে প্রোফেজ থেকে টেলোফেজ পর্যন্ত সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখে বিভিন্ন পরিবর্তন। তাহলে হচ্ছে কি তোমার প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ধাপের সংক্ষিপ্ত বর্ণনা করে দিবা এটাতে। এই গহর প্রশ্নতে কী করবা, সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিবা যে প্রোফেজে কী হয়, 2টা বৈশিষ্ট্য লেখলা, প্রোমেটাফেজে কী হয়, 2টা বৈশিষ্ট্য, মেটাফেজের 2টা, অ্যানাফেজের 2টা, টেলোফেজের 2টা এরকম 2টা করে লিখে দেবা বৈশিষ্ট্য। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে আমাদের সিকিউ শেষ, এখন হচ্ছে আমরা এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, দেখো এমসিকিউর ক্ষেত্রে কী আছে, প্রথমে আমরা যাই এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউগুলো দেখো কী ছিল এখানে, মাইটোসিস কোষ, মানে মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। দেখো এই যে সম্পূর্ণ কথাটা যদি লেখা থাকে, সম্পূর্ণ লেখা থাকলে হবে মেটাফেজ, যদি শুরু হয়, বিলুপ্তি শুরু হয় লেখা থাকে, বিলুপ্তি শুরু হয় তাহলে হচ্ছে প্রোফেজ। ঠিক আছে, মনে থাকবে, মানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের মানে বিলুপ্তি শুরু হইলো তাহলে হচ্ছে প্রোফেজ, আর সম্পূর্ণ বিলুপ্তি গইটা গেছে তাহলে হচ্ছে কি মেটাফেজ। খ হবে এটার আনসার। ঠিক আছে, আশা করি পারবা। তো তোমরা হচ্ছে আনসার দিয়ে মানে মনে মনে হচ্ছে আনসারটা করতে থাকো কী হয়। এরপরে দেখো কী হয়েছে, যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম নিচের কোনটি, যে বর্ণের। ঠিক আছে, তো এই বর্ণগুলো হচ্ছে আমরা লিখা দিই আসলে কোনটার ক্ষেত্রে। দেখো ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, ঠিক আছে, বি হচ্ছে মেটাসেন্ট্রিক। মেটা মানে কি মাঝখানে, সেন্ট্রিক মানে হচ্ছে কি কেন্দ্র। এই ক্রোমোজোমের যে সেন্টোমিয়ার বা কেন্দ্রটা এটা মাঝখানে থাকবে, হয় না যদিও এটা এরকমভাবে
ভি এর মতো মাঝখানে থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে সাব মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, দেখো সাব মেটাসেন্ট্রিক, এটাতে কি থাকবে, সাব মানে কি, সাব মানে কি একটু নিচে, নিচে, তাহলে হচ্ছে মধ্যস্থানে, এটা মেটা মানে কি মধ্য, তাহলে কি মাঝখান, এই যে মাঝখান থেকে নিচে একটু, দেখো এখানেও যদি দিত এ জায়গাতে দিলে হচ্ছে মাঝখান হইতো, মাঝখান থেকে একটু নিচে এল এর মতো, ঠিক আছে, এল এর মতো চিহ্নটা থাকে। তাহলে এটা কীরকম থাকবে আমরা যদি দেখি, তাহলে এটা যদি সেন্টিমিটার হয়, ঠিক আছে, এটা এরকম থাকবে, এল এর মতো থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে সাব মেটাসেন্ট্রিক। তারপর হচ্ছে জে, যে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রো মানে কি শীর্ষ বা চূড়া, শীর্ষ বা চূড়া। তো এটার ক্ষেত্রে তোমার কি হবে, এরকম শীর্ষ বা চূড়াতে আছে, একদম শীর্ষে আছে, ঠিক আছে। আর আই, আই হচ্ছে তোমার টেলোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ঠিক আছে। টেলো মানে কি তোমার শেষ, শেষ পর্যায়ে থাকবে। তো এখানে কি এরকম থাকবে, তোমার এরকম থাকবে, এরকম আয়ের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পারছো এটা কি হবে, তোমরা এটা আনসার করবে, এটা হচ্ছে এট্রোসেন্ট্রিক, ঠিক আছে। তারপরে দেখো কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে, বিপরীত মেরু তো পড়াইছি তোমাদেরকে, এতক্ষণ সিকিউ সলভ করলাম কি এনাফেস, কারণ কি তোমার এনাফেসের সেন্ট্রোমিয়ারগুলো ভাগ ঘটে, ভাগ ঘটলে কেন্দ্রগুলা, কেন্দ্র বা সেন্ট্রোমিয়ারগুলো তোমার থাকে কি অগ্রগামী, বাহুগুলো থাকে অনুগামী। তো এই যে মেরুর দিকে তোমার যাওয়ার চলন, এটা হচ্ছে কি তোমার এনাফেস পর্যায়ে হয়। তারপর হচ্ছে কোনটিতে মিওসিস ঘটে, অবশ্যই জননকোষ, জননকোষে মিওসিস ঘটে। দেখা জননকোষ কি পরাগধানী, উদ্ভিদের পরাগধানী জননকোষ, ভ্রূণমুকুল এটা হচ্ছে দেহকোষ, বর্ধনশীল পাতা দেহকোষ, মূলের অগ্রভাগ দেহকোষ। তারপরে দেখো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটি ঘটে, দেখো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কোনটা ঘটে, আমরা কিন্তু তোমার সিকিউতে সলভ করে আসছি, দেখো কোনটা ঘটে, দেখো জীবের ক্ষতস্থান পূরণ হয়, জীবনও না, এটা হচ্ছে কি মাইটোসিস হয়। এই যে প্রজাতির বৈশিষ্ট্য, বৈচিত্র্যের সৃষ্টি হয়, এই যে এটা তো সিকিউতে বললাম বৈচিত্র্য সৃষ্টি হয়। তারপরে টিউমার ও ক্যান্সার হতে পারে, এটা হচ্ছে মাইটোসিস অনিয়ন্ত্রিত হলে। আর হচ্ছে অপত্য ক্রোমোজোম সংখ্যার, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সম থাকে কখন, মাইটোসিসে। আর মিওসিস কি হয়, অর্ধেক হয়ে যায়, মিওসিসের ক্ষেত্রে এটা হয় না। দেখো তারপরে হচ্ছে এ একটা অংশ, এটা দেখো একদম মধ্যস্থানে আছে না, একদম মধ্যস্থানে একে, এটা ভিড় মতো। এক্ষেত্রে কী হইব, দেখো ভিড় মতো হইলে কী হইব, চিত্রে মডেলটি কোন ধরনের, মেটাসেন্ট্রিক দেখাইলাম। এরপরে দেখো সাইটোকাইনেসিসের পূর্বে কোনটা ঘটে, দেখো সাইটোকাইনেসিস হচ্ছে তোমার হচ্ছে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিসের শেষ ধাপের শেষ হলে না সাইটোকাইনেসিস করবে, তো ক্যারিওকাইনেসিসের শেষ ধাপ কোনটা বলো তো, তোমার হচ্ছে টেলোফেজ, ঠিক আছে। টেলোফেজ ঘটার পরে তোমার হচ্ছে কি সাইটোকাইনেসিস ঘটবে। এরপরে দেখো নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে কোন ধাপে, এই যে এটা একটু পরে এলাম, মেটাফেজ ধাপে। দেখো তারপর হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন ধাপে, সেন্ট্রোমিয়ারের বিভাজন, সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয় মেটাফেজে। দেখো শুরু থাকলে মেটাফেজ, মেটাফেজ। আর যদি সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভক্তি ঘটে, সেন্ট্রোমিয়ারে যদি বলে যে সম্পূর্ণ বিভক্তি ঘটে, সম্পূর্ণ বিভক্তি সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভক্তি ঘটছে, তাহলে এরা হবে তোমার কি, তোমার এনাফেজ। সেন্ট্রোমিয়ারের সম্পূর্ণ বিভক্তি ঘটছে তোমার এনাফেজ পর্যায়ে। এরপরে দেখো কি বলছে, মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়, কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়। দেখো অপত্য ক্রোমোজোম কখন উৎপন্ন হবে, ধরো আমরা যে এই যে ক্রোমোজোমগুলো, হ্যাঁ এই ক্রোমোজোমগুলো যখন তোমার ভাগ ঘটবে, এই যে ভাগ ঘটটা সেটা যখন তোমার এরকমভাবে তৈরি হয়ে যাব, এরকমভাবে দুইটা হয়ে যাব, দুইটা হয়ে গেছে মানে কি অপত্য ক্রোমোজোম উৎপত্তি হয়ে গেছে। দেখো এখন দুইটা হয়েছে কোন সময়, এনাফেজে হয় না, এনাফেজে কিন্তু দুইটা হয়ে যায়, তাহলে এটা কি হবে, এনাফেজ হবে। দেখো তারপরে নিয়ন্ত্রণহীন কোষ বিভাজনের ফলে কোনটি হয়, দেখো অর্বুদের আরেকটা নাম হচ্ছে টিউমার, টিউমারে বাংলা হচ্ছে কি অর্বুদ, তাহলে এটা হয়। আলসার যক্ষা এগুলো তো হয় না। এরপর দেখো মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের কয়বার বিভাজন হয়, এটা একটু আগে পড়াইছি, নিউক্লিয়াসের কয়বার হয়, দুইবার হয়। কেন হয়, এই যে দেখো 2n 2n 2n, এখান থেকে কি হচ্ছে n হচ্ছে,
এন এন। তো 2n থেকে যে n হচ্ছে, তো এখানে হচ্ছে একবার, এখানে হচ্ছে একবার, দুইবার হচ্ছে, এই যে দুইবার হয়। ঠিক আছে, দেখো মিউসিস ঘটে সুপুষ্পক উদ্ভিদের কোন অংশে? সুপুষ্পক উদ্ভিদের পরাগধানীতে ঘটে। ঠিক আছে, তারপর হচ্ছে মিউসিস কোথায় ঘটে? যদি বলে যে মিউসিস কোথায় ঘটে, তাহলে অবশ্যই জননকোষে ঘটে। তো এখন দেখবো যে জননকোষ আছে কোথায়। এখানে দেখো ডিম্বক যন্ত্রে। ডিম্বক যন্ত্রে বলতে গেলে এখানে কোনো ডিম্বক যন্ত্র বলতে গর্ভাশয়গুলার বোঝায় নাই, যে এখানে গর্ভাশয়ের যে বিষয়গুলো এগুলার বোঝায় নাই। ডিম্বক যন্ত্র বলতে কিছুই এরকম নাই। ডিম্বাণু মূলত এটা ডিম্বাণু বোঝায়, ডিম্বাণুতে আসলে ঘটে না। ডিম্বাণু মিউসিস ঘটার ফলে ডিম্বাণু উৎপন্ন হয়, ডিম্বাণুতে মিউসিস ঘটে না। তারপর হচ্ছে শস্যকোষ। শস্যকোষ তোমার কোথায় ঘটবে? শস্যকোষ আসলে হয় না। তোমরা যখন উদ্ভিদের প্রজনন হয়তো তোমাদের নাই। এখানে আমি যদি তোমাদেরকে একটু বলি যে শস্যকোষ কোনটা হবে, এই যে ডিম্বাণু যখন তৈরি হয়, ডিম্বাণু এন থাকে, হ্যাঁ, ডিম্বাণু গর্ভাশয়ে তোমার এরকমভাবে এন থাকে, তারপরে আরেকটা তোমার এন থাকে, এটাতে হচ্ছে কি তোমার যখন আরেকটা শুক্রাণু যায়, দুইটা শুক্রাণু নিষেক ঘটায়। তো এখানে যদি একটা শুক্রাণু আসে তখন এটা কি জাইগোট হয়, জাইগোট। আরেকটা যখন শুক্রাণু তৈরি হয়, যে এনের সাথে এন যখন হয় 2n হয়, এখানে এরা হবে তোমার শস্য তৈরি হয়, শস্য। আমরা যে ফলের যে শস্যটা খাই এরা হয়। দেখো পরাগধানিত হয়, এই যে উদ্ভিদের পরাগধানিত হয় শিখাইলাম। তারপরে দেখো এখানে এ অংশ, এ বলতে গেলে কি কচি পাতা বোঝাচ্ছে না? এ অংশ হচ্ছে কি কচি পাতা। দেখো কচি পাতাতে কি হবে? মাইটোসিস, মাইটোসিস হবে। কচি পাতাতে কি হয়? মাইটোসিস। তাহলে বুঝো যে এ অংশে কোষ বিভাজনের মাধ্যমে কি হয়, এই যে মাইটোসিসে কি হয়, ক্ষতস্থান পূরণ হয়, শেষ। এরপরে দেখো বিশেষ মানে এ অংশে কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয় কিসের মাধ্যমে? বিশেষ জীবাণুর আক্রমণে, রাসায়নিক পদ্ধতি ব্যবহারে, তেজস্ক্রিয়তার প্রভাবে, তিনটার কারণে হইতে পারে। তিনটার কারণে কি হয়? মাইটোসিসটা অনিয়ন্ত্রিতভাবে হয়, যার কারণে আমাদের ক্যান্সার এবং কি টিউমার উৎপন্ন হয়। জীবাণু আক্রমণ, ভাইরাসের আক্রমণ হইতে পারে, রাসায়নিক পদার্থ ব্যবহার করলে হয়, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করলে হয়। ঠিক আছে, দেখো এখানে এই যে অংশটা টি চিহ্নিত অংশটা কি? কোষ প্লেট। তোমাদের এটা হচ্ছে একদম শুরুর দিকে দেখাইছি যে কোষ প্লেট। এখানে যদি আমরা রংটা চেঞ্জ করি, হ্যাঁ দেখো এই অংশটার নাম হচ্ছে কোষ প্লেট, কোষ প্লেট। তো এই অংশটার নাম কি হবে? কোষ প্লেট হবে। দেখো তারপরে দেখো এই টি অংশ, এরা কিভাবে হয়? এখানে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো নষ্ট হয়ে যায় এই পর্যায়েতে, মানে টেলোফেজ পর্যায়ে। কোষ প্লেট তৈরি হয় টেলোফেজ পর্যায়ে। তো টেলোফেজ পর্যায়ে তোমার কি হয়? স্পিন্ডল তন্তুগুলো তো থাকে না, এগুলো কি নষ্ট হয়ে যায়, আলাদা হয়ে যায়। যার স্পিন্ডল তন্তু থাকলে তোমার দুইটা অপত্য কোষ তৈরি হতে পারবে না, তো এটা নষ্ট হইতে হবে। তার হচ্ছে ক্রোমোজোমগুলো লম্বা ও সরু এবং লম্বা আকার ধারণ করে, সরু ও লম্বা আকার। প্রোফেজে যেরকম ছিল টেলোফেজে এসে এরকমভাবে ধারণ করে। তারপর হচ্ছে নিউক্লিয়াসের প্রস্থান হয়, মানে নিউক্লিয়াস কি বাদ যায়? নিউক্লিয়াস তো বাদ যায় না, নিউক্লিয়াসের তৈরি হয়, নিউক্লিয়াস তৈরি হয়, ক্রোমোজোমগুলা এবং নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস একসাথে হয়ে নিউক্লিয়াসের তৈরি হয়, প্রস্থান হয় না। তো এরা ভুল, তাহলে কী হবে? 1-2 হবে। এরপরে দেখো মাইটোসিসের কোন ধাপে স্পিন্ডল তন্তু তৈরি হয়? সিম্পল, বলো তো এটা কোন ধাপে হইব? এটা হচ্ছে স্পিন্ডল তন্তু কখন তৈরি হবে? যখন তোমার হচ্ছে কি প্রোফেজের পরে যখন প্রোমেটাফেজ আসে। প্রোমেটাফেজে কী হয়? প্রোফেজে হচ্ছে জল বিয়োজন ঘটে এবং ক্রোমোজোমগুলো মোটা হইতে থাকে, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন কি বিলুপ্তি করতে থাকে। তখন প্রোমেটাফেজে যায় তোমার কি হয়? স্পিন্ডল তন্তু তৈরি হয়, যাতে ক্রোমোজোমগুলো মধ্যবর্তী অবস্থানে আসতে পারে। তাহলে এটা কী হবে? প্রোমেটাফেজ হবে। এরপরে দেখা হচ্ছে অ্যাস্টার রে বিচ্যুত হয় কোন ধাপে? অ্যাস্টার রে বলতে গেলে অ্যাস্টার রে বিচ্যুত হয় তোমার কোথায় থেকে? এর আগে বুঝতে হবে। অ্যাস্টার রে বিচ্যুত হয় তোমার সেন্টিউল থেকে। অ্যাস্টার রে বিচ্যুত হইবে একমাত্র প্রাণী কোষের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয় না? অ্যাস্টার রে বিচ্যুত হয় না। তো প্রাণী কোষে দেখো সেন্টুয়েল থেকে, সেন্টুয়েল থেকে যখন এরকম রশ্মি বের হইব, এই যে রশ্মিগুলো বের হইব, এগুলার বলা হয় কি অ্যাস্টার রে। তো অ্যাস্টার রে কোথায় হবে? কোন ধাপে হবে? প্রোমেটাফেজ। ঠিক আছে, তারপরে দেখো মাইটোসিসের অ্যানাফেজ পর্যায়ে আই আকৃতির ক্রোমোজোমের নাম কি? একটু আগে সবগুলো নাম লিখে দিয়েছিলাম, টেলোসেন্ট্রিক। ঠিক আছে, তারপরে দেখো অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে কি হয়? অনিয়ন্ত্রিত মাইটোসিসের ক্ষেত্রে দেখো আমরা দেখো এই যে জরায়ুমুখে কি টিউমার হয় না? টিউমারের কথা বলছি যে। তারপর ক্যান্সার কোষ সৃষ্টি হয়, এটাও সঠিক। হচ্ছে অর্বুদের ইংলিশ হচ্ছে টিউমার, কিন্তু এখানে শর্ত হচ্ছে টিউমার কোথায় হবে? প্রাণী কোষে হবে, প্রাণী কোষে টিউমার হবে, নট উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে কিছু টিউমার বা ক্যান্সার এগুলা হয় না। ঠিক আছে,
ক্যান্সার টিউমার এগুলো হয় কোথায়? প্রাণী কোষে। উদ্ভিদের ক্ষেত্রে অন্য ধরনের রোগ হয়। তাহলে হচ্ছে এটা কী হবে? 1-2 হবে। তারপর হচ্ছে সাবমেটাসেন্টিক কী হবে? এটা হচ্ছে পারার কথা তোমরা এল, কারণ কি সাবমেটাসেন্টিক। এই সবগুলো লিখে দিছিলাম যে আকৃতির, এগুলো লিখে দিছি। যে আকৃতিরটা এর আগেও পড়াইছি, অ্যাক্রোসেন্ট্রিক। তারপর হচ্ছে ভি হলে কী হবে? মেটাসেন্ট্রিক। তারপর হচ্ছে দেখো জনসংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনে? জনন কোষ। দেখো দুইটা বিষয়, জনন কোষ সৃষ্টি হয়। দেখো জনন কোষ সৃষ্টি হয় মিওসিসে। দেখো দুইটা, এটা খেয়াল করবা, জনন কোষের সৃষ্টি হবে, তৈরি হবে মিওসিস। এখন দেখা গেছে ধরো এটা হচ্ছে একটা মাতৃকোষ থেকে ধরো এন হইল, তো জনন কোষ তোমার কয়টা সৃষ্টি হয়েছে? 2টা জনন কোষ সৃষ্টি হয়েছে। এখন 2টা জনন কোষ দিয়া কি তোমার হচ্ছে জনন হবে, বংশগতি হয় না। দেখা যাচ্ছে কি দেখো মানুষের ক্ষেত্রে যদি চিন্তা করো, মানুষের পূর্ণবয়স্ক একজন পুরুষের শুক্রাণুর সংখ্যা প্রায় তোমার 100 কোটির মতো। কত? 100 কোটি। 100 করোড় মানে 100 কোটি। তো 100 কোটি কি তোমার জনন কোষ। তো এখানে তোমার তৈরি হয়েছে 2টা, তো 2টার থেকে তোমার 100 কোটি কীভাবে হইব না? 2টার থেকে 100 কোটি হইতে গেলে তোমার সংখ্যা বৃদ্ধি করতে হইব। কী করতে হইব? জনন কোষ যেটা তৈরি হয়েছে এটার সংখ্যাটা বৃদ্ধি। তো জনন কোষের সংখ্যাটা কীভাবে বৃদ্ধি পায়? জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় মাইটোসিসের মাধ্যমে। দেখো জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন কোষ বিভাজন? মাইটোসিস কোষ বিভাজন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে তোমাদের বইয়ে এরকমভাবে ব্যাখ্যা দেওয়া নাই, ঠিক আছে? তোমাদের বইয়ে এরকম জনন কোষের নিয়ে সেটা এরকম ব্যাখ্যা নাই, এগুলো আরও উচ্চ শ্রেণীতে উঠলে তোমরা জানতে পারবা। কিন্তু বাইরে যতটুকু বুঝাচ্ছি এতটুকু হচ্ছে কি বুঝানো, ঠিক আছে? এটা কী হবে বলো তো? জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় মাইটোসিস। এরপরে দেখো মিওসিস কোষের বিভাজনে, মানে মিওসিস কোষ বিভাজনে কী হয়? দেখো প্রজাতির বৈচিত্র্য অক্ষুণ্ণ থাকে, মস উদ্ভিদের জাইগোটে ঘটে। আর একটা কী ছিল? অঙ্গজ প্রজনন। মানে অঙ্গজ প্রজনন তো কখনোই হবে না। কেন হবে না? দেখো মিওসিস হয় যৌন জননের জন্য, একটা কথা মনে রাখবা। মিওসিস বিভাজন একমাত্র কিসের ক্ষেত্রে ঘটবে? যৌন জনন মানে শুক্রাণু ডিম্বাণু পুরুষ মহিলা থাকবে, ঠিক আছে? 2টা মানে জনন থাকবে, 2টা জননে মিওসিস হয়। এই 2টা জনন হওয়ার জন্যই মিওসিস কোষ বিভাজন প্রয়োজন। তো যৌন জননের ক্ষেত্রে মিওসিস, তো অঙ্গজ প্রজনন তো মিওসিস কখনোই হবে না। তো এখানে হচ্ছে মশ উদ্ভিদের জাইগোট কখন তৈরি হবে? যখন তোমার কি শুক্রাণু এন এবং আরেকটা ডিম্বাণু এন মিলিত হয়ে তোমার 2n হবে, তখন হচ্ছে কি জাইগোট। তখনই কি তৈরি হয়? তোমার জাইগোট। তো ওরা হচ্ছে মশ উদ্ভিদে কী হবে? জাইগোটে ঘটবে। প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকে অবশ্যই, কারণ কি মিওসিসের ক্ষেত্রে কি হয়? ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। এবং ক্রোমোজোম সংখ্যা যখন সমান থাকে তখনই কী হবে? প্রজাতির বৈচিত্র্য অক্ষুণ্ণ থাকবে। যখন ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়ে যাবে তখন কি প্রজাতির বৈশিষ্ট্য অক্ষুণ্ণ থাকবে না, প্রজাতির যে বৈশিষ্ট্যগুলো এগুলো থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কী হবে? 1-2 হবে। এরপরে দেখো মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি কিসের অনুরূপ? এটা একটু আগে বলছিলাম। দেখো মিওসিসের ক্ষেত্রে তোমার কি হয়? এখানে তোমার 2n থেকে প্রথম ধাপে হয় n, তারপরে দেখো কি হয়? n হবে, n এটাতে n আর এটাতে n হয়, ঠিক আছে? তো n হয়। তো এই যে দেখো এই যে n হইল, তো এখানে হচ্ছে দেখো অর্ধেক হয়ে যাচ্ছে, তার কারণে এটা বলা হয় মিওসিস। এ দেখো দুইটারই বলা হয়, একটার বলা হয় মিওসিস 1, একটা হচ্ছে কি মিওসিস 2। কিন্তু এখানে যে মিওসিস 2টা আছে দেখো, এখানে 2n থেকে n হচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। কিন্তু এখানে দেখো n থেকে n হচ্ছে, এখানে কিন্তু অর্ধেক হচ্ছে না। এখানেও n কিন্তু ঠিকঠাক আছে। এই যে মিওসিস 2, এটা আমরা বলতে পারি না যে এটা হচ্ছে মাইটোসিসের অনুরূপ। মাইটোসিসের অনুরূপ। কেন মাইটোসিসের অনুরূপ? মাইটোসিস কোষ বিভাজনে কী থাকে? ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, 2n থেকে 2n, n থেকে n হয়। তো এখানে দেখো n থেকে n, তো লিখছি মাইটোসিসের সমান। তো এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি। তো এটা হচ্ছে কি মিওসিস 2 মানে কি দ্বিতীয় বিভাজন। কিসের অনুরূপ? কোনটার মতো হবে? কিসের অনুরূপ বলছে? হ্যাঁ, তো এটা হচ্ছে কি
মাইটোসিসের অনুরূপ হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো দেখো এ বি সি এর মধ্যে ব্যতিক্রমী কোষ বিভাজনটি কোনটিতে ঘটে? এখানে আগে আমাদের বুঝতে হবে যে এ এবং এ বি সি এই তিনটার মধ্যে ব্যতিক্রম কোনগুলো? হ্যাঁ, ব্যতিক্রম কোনটাতে আছে? দেখো এতে কি আছে, এতে হচ্ছে এখানে যদি আমরা 2n ধরি, এখানে হচ্ছে তোমার 2n ভাগ আছে। এখানে দেখো এখানে যদি তোমার 2n ধরি, এখানে দেখো এটা হচ্ছে n n n n, এটাও পসিবল। কিন্তু এখানে দেখো কি হয়েছে, এখানে হচ্ছে তোমার এখানে আরও 3 ভাগ হয়ে যাচ্ছে, n/3 বা 2n/3 এরকম হয়ে যায়। যেহেতু এটা 2nটা 3 ভাগ হয়ে যাচ্ছে, এরকম তো ঘটে না। তাহলে এটা কি ব্যতিক্রম? 2n থেকে কি 3 ভাগ হয়? 2nটারে কি 3 ভাগ করা যায়? 2 ভাগ করা যায়। দেখো 2nটারে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে কি n হচ্ছে n, এই n হচ্ছে এই যে n, এগুলো হচ্ছে n। তাহলে এটা ঠিক আছে, এটা হচ্ছে মিওসিস। এই বিটা হচ্ছে মিওসিস, এক হচ্ছে মাইটোসিস। কিন্তু এরা 2n রে কোনোভাবে 3 ভাগ করা যায় না, হয় 1 ভাগ নাহলে হচ্ছে কি 2 ভাগ। 1 ভাগ হলে মাইটোসিস, 2 ভাগ হলে কি মিওসিস হয়, ঠিক আছে? কিন্তু এখানে 3 ভাগ, এটা কি ব্যতিক্রম। এখন ব্যতিক্রম হলে কি হইব? অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি ঘটবে, ক্যান্সার তৈরি হবে, টিউমার তৈরি হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এখন গেছে দেখো এটাতে কি হয়, এটাতে বলছে যে চিত্রে এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16 হলে এবং পূর্ণ বিভাজনটি 2 বার হলে, তাহলে এক্স এর ক্রোমোজোম সংখ্যা 16 এবং পূর্ণ বিভাজন সংখ্যাটা কয়বার হয়েছে? 2 বার হইলে এক্স তে ক্রোমোজোম সংখ্যা কত? এখানে এক্স এর ক্রোমোজোম সংখ্যাটা কত হবে? তো আমরা হচ্ছে এটা বের করি আসলে কত হবে। তো এক্স এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16, 16 যদি আমরা এখানে দেখো ভাগ হয়ে যাচ্ছে x1 x2, তাহলে হচ্ছে 2 ভাগ হয়ে যাচ্ছে। তো 2 ভাগ যে হয়ে যাচ্ছে, তো এটা হবে কি n এর মতো হবে। তো এখানে হচ্ছে 8 হবে। তো এখানে দেখো x1 x2 যেহেতু 2 ভাগ মানে 2টা হইলো, মানে x1 x2 এটা তো এক রকম না। x1 যে কথা, x2 কি এক কথা হবে? একরকম না। তো 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু দেখে এখানে হচ্ছে x1 x2, এখানে হচ্ছে x1 x2, এখানে কীরকম হবে? এখানে হচ্ছে এখানেও 8 হবে, এখানেও 8, এখানে 8, এখানে 8। এখানে এখানে মূলত মিওসিস কোষ বিভাজনকে বোঝানো হচ্ছে। দেখো 2 বার পূর্ণ বিভাজন, এই যে 2 বার বিভাজন, পূর্ণ বিভাজন কতবার? 2 বার। এখানে হচ্ছে কি পূর্ণ বিভাজন যদি 2 বার হয় তাহলে এখানে কত হবে? একবার পূর্ণ বিভাজন হয়ে তোমার কি মিওসিস 1 ঘটলো, আরেকবার বিভাজন হয়ে মিওসিস 2। তাহলে হচ্ছে মিওসিস 2তে তো হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অনুরূপ থাকে। তো এখানে 16 থেকে 8 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। কিন্তু এখানে 8 থেকে 8ই হবে, কেন? কারণ এটা হচ্ছে মাইটোসিসের মতো। তো এখানে কি হবে? 8 হবে। আশা করি বুঝতে পারছো। তো এটাই হচ্ছে আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো ধরনের সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবে, কমেন্টে জানালে হচ্ছে কি তোমাদের গুলা হচ্ছে সলভ করে দেওয়া হবে, বা কমেন্টে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।